সবাইকে তোমরা এখন থেকে আমাকে শুনতে পাচ্ছ কিনা আমরা একটু জাস্ট একটু ক্লিয়ারলি ওকে। আমি নাসির, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমি সাধারণ জ্ঞানে বিগত 4 বছর ধরে সাধারণ জ্ঞান পড়াচ্ছি এবং আজকে আমরা পুরো সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার জন্য সম্পূর্ণ A to Z কীভাবে পড়াশোনা করতে হয়, কোন কোন টপিক থেকে পরীক্ষার প্রশ্ন আসে, এই বিষয়ে আমরা যাবতীয় আজকের আমরা সমস্যা সমাধান করব। ওকে ভাইয়া, আমি ফার্স্ট টাইমেতে এক্সাম দিয়েছি, তো সেকেন্ড টাইমেতে বিএসসি দিতে চাচ্ছি, তো বিএসসি প্রিপারেশন নেওয়াটা কি ঠিক হবে কি না? তুমি ডিপ্লোমাতে দিয়েছো, ডিপ্লোমা থেকে কি বিএসসি ঠিক হবে? আচ্ছা তানিয়া লিজা, তুমি একটু জাস্ট একটু পেজে নক করো, একটু আমার ক্লাসটা শেষ হলে তুমি পেজে নক করো, তোমার ভাইয়ারা সবাই তোমার অ্যান্সার দেবে। ওকে আচ্ছা দেখো, এখন দেখো আমরা এইখানে 3টা ভাগে বিভক্ত করেছি। 3টা ভাগটা কি কি এটা সবাই মনোযোগ দাও, আমরা কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি। ওকে দেখো 3টা ভাগ কি কি, 3টা ভাগ হচ্ছে, একটা হচ্ছে বিএসসি, একটা হচ্ছে ডিপ্লোমা, আর একটা হচ্ছে মিডওয়েফারি। তো বিএসসির হচ্ছে বি, আর ডিপ্লোমার হচ্ছে ডি, আর মিডওয়েফারি হচ্ছে এম। তাহলে এবার দেখো আমরা একদম A to Z কীভাবে প্রশ্ন আসে না আসে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। দেখো বিতে হচ্ছে বিএসসি, এই বিএসসিতে দেখো সাম্প্রতিকে 2022-23 এই যে এই 23-24 এই যে তোমরা যে পরীক্ষাটা দিলে এখানে কোনো প্রশ্ন আসে নাই সাম্প্রতিকে, তাহলে বিএসসিতে আসে নাই, কিন্তু ডিপ্লোমাতে একটা আসছে, অনলি একটা। তাহলে তুমি একবার একটু চিন্তা করো যে সাম্প্রতিকের গুরুত্বটা একটু বেশি না, অত বেশি না। তোমাদের সাম্প্রতিক 2-1টা বা 3টা তোমাদের সর্বোচ্চ আসে সাম্প্রতিক, ঠিক আছে? দেখো সাম্প্রতিক সর্বোচ্চ কয়টা আসে? 3টা বা 4টা আসে সর্বোচ্চ। দেখো এইখানে দেখো আবার দেখো বিগত 21-22 সেশনে দেখো একটা আসছিল, এখানে 2টা আসছিল, এবারে 20-21-এ দেখো 2টা আসছে, তাহলে 19-20-এ 2টা আসছে, আবার 18-19-এ একটা আসছে। তাহলে আমি তোমাদেরকে বলি তোমরা একটু খাতা কলমটা নাও ভাইয়া, একটু প্লিজ খাতা কলমটা নাও, নিয়ে আমি যেভাবে বলবো তুমি ওইভাবেই লিখবা কি যে সাম্প্রতিক আমায় যদি বিএসসি পরীক্ষা দেই, বিএসসিতে কয়টা আসে, সাম্প্রতিক অংশ থেকে কয়টা আসে, যদি ডিপ্লোমা দেই ডিপ্লোমাতে কয়টা আসে, আমি এগুলো বলে দিব, প্রত্যেকটা বিষয় বলে দেবো, তুমি জাস্ট একটু খাতা কলমটা নাও। ওকে তাহলে এই যে সাম্প্রতিক অংশটা আছে, এই সাম্প্রতিক অংশটা কারা বেশি পড়বা বা সাম্প্রতিক অংশটা পড়বা কারা কারা, ইন্টেনশনালি মনে রাখবা কারা কারা, তারা হচ্ছে যারা ডিপ্লোমাতে পরীক্ষা দিবা, তারা শুধুমাত্র সাম্প্রতিক পড়বা। মনে রাখবা তোমাদের সাম্প্রতিক সর্বোচ্চ গেলে 3টা আসবে, সর্বোচ্চ গেলে কয়টা? 3টা, আর সর্বনিম্ন একটা, মাস্ট বি একটা আসবেই সাম্প্রতিক থেকে। তাহলে তুমি একটা টপিক পেয়ে যাচ্ছ সাম্প্রতিকের থেকে, একটা তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। ওকে আচ্ছা এরপরে দেখো কি বলছে বাংলাদেশের ভৌগোলিক। এখন বলো ভাইয়া তাহলে বিএসসি বা মিডওয়েফারি পড়বো না? না, তোমাদের সাম্প্রতিক পড়তে হবে না, বিএসসি বা মিডওয়েফারি তোমাদের সাম্প্রতিক বেশি লাগবে না। ওকে এরপর দেখো কি বলছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি। তাহলে দেখো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি, দেখো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি এইটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই টপিকটা থেকে না প্রতি বছরে না 2-3টা প্রশ্ন আসে, তো দেখো এখানে বলেছে কি 22-23 সেশনে দেখো 2টা, আবার বলছে কি 2টা, তাহলে বিএসসিতে 2টা আসছে, ডিপ্লোমাতে 2টা আসছে, তাহলে গুরুত্বপূর্ণ আছে এই টপিকটা, তাহলে গুরুত্বপূর্ণ আছে। এরপর দেখো 2022-23 আছে কয়টা? 22-23 আছে 4টা আসছে, 5টা আসছে। ও মাই গড, অনেক গুরুত্বপূর্ণ, জাস্ট তুমি এই টপিকটা লিখে নাও। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি যে টপিকগুলোর নাম বলতেছেন, এই টপিকগুলো কি ক্লাস আমরা পাবো বা এই টপিকগুলো কি ধরে ধরে শেখানো হবে? হ্যাঁ, এই টপিকগুলো তোমাদেরকে ধরে ধরে, আমাদের যে কোর্স আছে এই কোর্সে ধরে ধরে শেখানো হবে, একদম A to Z ধরে ধরে শেখানো হবে, বুঝতে পারছো তোমরা? আচ্ছা এরপরে দেখো তাহলে ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি, এই ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি, তাহলে দেখো সবথেকে বেশি প্রশ্ন কোথায় আসছে? সবথেকে বেশি প্রশ্ন আসছে হচ্ছে 2022-23-এ আসছে। এরপরে দেখো 21-22-এ কয়টা আসছে? 5টা আসছে, তাহলে বিএসসিতে অনলি 5টা আসছে, তাহলে 5টা মানে তুমি সাধারণ জ্ঞানের 20টা কোশ্চেনের মধ্যে বা 25টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন পাইছে একটা টপিক থেকে। হাউ ইমাজিন, তুমি ইমাজিন করতে পারতেছো কি অবস্থা? আচ্ছা এরপরে দেখো কি অবস্থা, এরপরে দেখো 20-21-এ তেমন একটা আসে নেই, 19-20-এ তেমন একটা ধরো একটা আসছে, 2টা আসছে, এগুলো কাউন্ট করতেছি না। আচ্ছা এদিক থেকে আমরা যদি এই 14-15 এদিকে সেশনগুলো একটু দেখি, এদিকে সেশনগুলোতে এইখান থেকে হিউজ পরিমাণ একটা প্রশ্ন আসছে,
অনলি কোথা থেকে? অনলি একটা টপিক থেকে। সেই টপিকটার নাম কি? সেই টপিকটার নাম বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি। তাহলে দেখো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি, এই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি এই টপিকটা থেকে হিউজ পরিমাণ প্রশ্ন আসছে। তাহলে তুমি এবার খাতায় লিখে নাও, খাতায় লিখে নাও, আমার মাস্ট বি একটা টপিক পড়তে হবে, মাস্ট একটা টপিক পড়তেই হবে। সেই টপিকটার নাম হচ্ছে কি? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি। তাহলে এই যে টপিকটা তুমি লিখে নিছো, লিখে নেওয়া হইলে তোমরা আমাকে ডান লেখো, তোমরা আমাকে ডান লেখো, লিখে নেওয়া হইলে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলছে ভারতবর্ষের ব্রিটিশ শাসন আমল। তাহলে দেখো ভারতবর্ষের ব্রিটিশ শাসন আমল, এই ভারতবর্ষের ব্রিটিশ শাসন আমল থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো কথা হচ্ছে এইটা থেকে কি পরীক্ষায় তেমন আসছে না, এটা থেকে তেমন বেশি একটা আসেনি, অনলি একবার আসছিল 19-20-এ একটা আসছিল, বাদ বাকি আসেনি। তার মানে তুমি এই টপিকটা টোটালি বাদ দাও, তুমি বাদ দাও, বুঝতে পারছো আমার কথাটা? তাহলে টোটালি তুমি এই টপিকটা বাদ দাও, ওকে। আচ্ছা, এর পরবর্তী দেখো বলছে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক যেটা আর কি, ঠিক আছে, যে বাংলাদেশ কিভাবে সূচনাপাত করছে। তো এইটা থেকে দেখো দুইটা আসছে, অনলি দুইটা আসছে, তো দুইটা মানে একটা একটা করে আসছে, অনলি একটা একটা করে আসছে, তার মানে এগুলো লেস ইম্পর্টেন্ট। কি লেস ইম্পর্টেন্ট? তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক পাইছি ভাইয়া, একটা ইম্পর্টেন্ট টপিক পাইছি। সেই টপিকটার নাম কি বলছি প্রথমে? তো এই যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি। দেখো তোমরা এখন মনে করতেছো ভাইয়া এগুলো কি বলতেছেন না বলতেছেন, অনেকে দেখতেছি ক্লাস থেকে করতেছো। ভাইয়া শোনো, একটা কথা মাথায় রাখো, যখন তুমি যুদ্ধে যাবা, যুদ্ধে যাওয়ার আগে যদি তুমি হাতা যে তোমার যে ছুরি বা যেটা বলো যে দা বলো, যেটাই বলো না করো, যদি ছুরিটা তুমি যদি ধার না দাও বা ছুরিটা কীভাবে ধার দিবা এটা যদি প্ল্যান না করো, বা তুমি যুদ্ধ করবা কীভাবে এই যুদ্ধটা যদি নীল নকশা না করো, তাহলে তুমি যুদ্ধে কি জয়লাভ করতে পারবা? বলো আমাকে, জয়লাভ করতে পারবা না। এই নীল নকশাটা হচ্ছে এটা। তুমি যে পরীক্ষা দিবা, নার্সিংয়ে পরীক্ষা দিবা, সেই নার্সিংয়ের নীল নকশাটা, আমরা যে নীল নকশা আঁকবো যে আমরা কোন কোন টপিক পড়বো, সব টপিক পড়তে যাবো না, একটা সাধারণ জ্ঞান বই নিলাম, বই দিয়ে হুদাহু পড়া শুরু করবো না, এরকম করবো না। তাহলে আমরা অনলি স্মার্ট ওয়েতে করার চেষ্টা করবো। সেই স্মার্ট ওয়েটা কি আমি বলে দিচ্ছি, তাহলে তোমরা একটু জাস্ট মনোযোগ দিয়ে শুনো, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এই অভ্যুদয়ের ইতিহাসটা এটা লাগবে না, তোমরা এটা টোটালি একটু লেস ইম্পর্টেন্ট রাখো, যে না এটা পড়ার শেষের দিকে যে আমরা পড়বো, ওকে। এরপরে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ, তোমরা এক প্রকার তোমরা মেডিকেলের অংশ, তোমরা মেডিকেলের মধ্যেই পড়াশোনা করো, তাহলে তোমাদের মেডিকেল যেহেতু পড়াশোনা করো, সুতরাং তোমাদের কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দিবস এটা কি লাগবে, মাস্ট বি আসবে, মাস্ট মাস্ট মাস্ট, এটা কোনো অংশই বাদ যাবে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দিবস, বুঝতে পারছো? তাহলে এই অংশটা থেকে তুমি একবার ইমাজিন করো, এইখানে বিএসসিতে এইবারে 6টা প্রশ্ন আসছে, কয়টা? 6টা প্রশ্ন আসছে। দেখো তারপরে কি বলছে, ডিপ্লোমাতে 7টা প্রশ্ন আসছে। তাহলে তুমি একবার চিন্তা করো, অনলি একটা টপিক থেকে 25টা কিংবা 20টা কোশ্চেনের মধ্যে 6টা আসছে, 7টা আসছে, তাহলে এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট? তাহলে আমি তোমাকে 2টা টপিক বলে দিয়েছি। কয়টা টপিক? 2টা টপিক, একটা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও দিবস। তাহলে যারা যারা এখনো বুঝতেছো না যে ভাইয়া কোন টপিকটা পড়বো, কিভাবে পড়বো, তাদের জন্য আজকে এই ক্লাসটা, ওকে। আচ্ছা মনোযোগ দিয়ে শুনুন, ওকে। এরপরে দেখো বলছে বাংলাদেশের সংবিধান। এই বাংলাদেশের সংবিধান সম্পর্কে এবছর প্রশ্ন আসেনি, এবছর প্রশ্ন আসেনি, কিন্তু বিগত বছরের প্রশ্ন আসছে। দেখো এই দেখো 2টা, এই যে একটা, এই যে একটা, এই 4টা, এই একটা, 3টা, একটা, 6টা, একটা, 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 2টা, 2টা, 4টা। তাহলে তুমি দেখো সব মিলে যদি আমি হিসাব করে দেখি, তাহলে একটা এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। আর আগের যে টপিকটা বললাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ দিবস, তাহলে এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ তোমাকে তো এটা বলার বাইরে ভাইয়া। তাহলে এই জিনিসটা তুমি একটু মনোযোগ দিবা, ওকে। এরপরে দেখো, এরপরে দেখো বলছে বাংলাদেশের আইন শাসন ও বিচার বিভাগ। আইন শাসন ও বিচার বিভাগ এইটা একটু গুরুত্বপূর্ণ, মানে একটু কম গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এইখানে 22-23 সেশনে একটা আসছে, এইখানে দেখো 20-21 সেশনে একটা আসছে, এখানে দেখো 19-20 সেশনে একটা আসছে, এই একটা একটা করে সর্বোচ্চ একটা। তাহলে এই জিনিসটা তোমরা একটা করে পাবা, তাহলে এটা খুব কম গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? তাহলে আমি তোমাদেরকে এইখানে 3টা টপিক একবারে বলে দিলাম যে ভাইয়া তুমি এই 3টা টপিক পড়লে, এই 3টা টপিক পড়লে তুমি 10 নাম্বার নিশ্চিত করতে পারবা। কয় নাম্বার? 10 নাম্বার।
অনলি 10 নাম্বার নিশ্চিত করতে পারবা, 10 নাম্বার নিশ্চিত। তাহলে 3টা টপিক পরে আমি 10 নাম্বার নিশ্চিত করতেছি। ওকে, আচ্ছা এরপরে দেখো, প্রশাসনিক কাঠামো এবং স্থানীয় সরকার কাঠামো, এইটাও একটু কম গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ না, একটু কম গুরুত্বপূর্ণ, তবে এটা লাগবে, এটা 2 স্টার দাও, এটা 2 স্টার। ওকে, আচ্ছা তোমরা কি লিখতেছো সবাই? আমাকে সবাই বলো তো তোমরা কি লিখতেছো কি না? এই যে 140-50 জন আছো, তোমরা কি লিখতেছো? তোমরা কি বুঝতেছো? বুঝতেছো ভাইয়া? জি ভাইয়া লিখছি, জি ভাইয়া লিখছি, জি স্যার লিখছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা লিখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে বলছো এখানে কে কে, জান্নাতুল ফেরদৌস, ফাতেমা আক্তার, ওকে। তারপরে বলছে তামজিদা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এরপরে দেখো একটা মজার ব্যাপারটা শোনো তোমরা। এই যে টপিকগুলো দেখতেছো না, তোমাদের এগুলো কি এইখানে পরীক্ষা আসে না? এই প্রত্যেকটা টপিক আমাদের যে কোর্স রয়েছে, এই কোর্সের মধ্যে A to Z, মানে তোমাকে সুন্দর করে ধরে ধরে বোঝানো হবে। তুমি ধরে ধরে বোঝানো মানে তুমি যদি বলো যে ভাই আমি বুঝিনি, অ্যাটলিস্ট আমার ক্লাসে তোমাকে কেউ বলতে পারবে না যে ভাইয়া একটা প্রশ্ন করছিলাম ভাইয়া অ্যান্সার দেয়নি। আমি প্রত্যেকটা কমেন্ট দেখার চেষ্টা করি, বেশিরভাগ কমেন্ট আমি দেখি, দেখে প্রত্যেকটা স্টুডেন্টের আমি মতামত নিই যে ভাইয়া তুমি বুঝতেছো কি না, তারপরে নেক্সট কোন সমস্যাটা হচ্ছে, প্রত্যেকটা জিনিস আমি বুঝাই দিই, আগে বুঝাই দিই, তারপরে আমি বলি। তো এইগুলো তোমরা আমাদের যে কোর্স রয়েছে, যে 10 মাস ব্যাপী একটা কোর্স রয়েছে, ওই কোর্সে তোমরা এগুলো পাবে। আচ্ছা এরপরে দেখো বাংলাদেশের জনসংখ্যা, শিক্ষা ও স্বাস্থ্য, তাহলে এইটা তো তোমাদের লাগবে। কেন লাগবে তুমি বলো তো? তুমি কি সেবা করতেছো না আমাদের? তুমি কি সেবা করতেছো না? তুমি কি দেশের সেবা করতেছো না? তুমি কি মানুষের সেবা করতেছো না? অবশ্যই করতেছো। তুমি একজন নার্স, তুমি একটা মহৎ কাজের সাথে সম্পর্কিত আছো, তুমি একটা মহৎ পেশার সাথে সম্পর্কিত হতে যাচ্ছ। তো এই যে মহৎ পেশার সাথে সম্পর্কিত হতে যাবা, তাহলে তোমার কি স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে কি না? তোমার কি স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান লাগবে কিনা? লাগবে। তোমার কি জনশিক্ষা সম্পর্কে জ্ঞান লাগবে কিনা? লাগবে। এখন তুমি যদি জনশিক্ষা সম্পর্কে, জনসংখ্যার শিক্ষা সম্পর্কে তথ্য না জানো, তাহলে তো দেখবা যে দেশের জনসংখ্যা অনেক বেড়ে গেছে। বেড়ে গেলে তো তুমি আর তো নিয়ন্ত্রণ করার মতো তুমি তো কিছু করতে পারবে না। তো ওই জন্য নিয়ন্ত্রণ করতে গেলে কি করতে হবে না করতে হবে, এগুলো তোমার মানুষকে সচেতন করবা। ওকে, আচ্ছা এরপরে দেখো বাংলাদেশের প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনী, এই টপিকটা একটু গুরুত্ব কম দাও। যে ভাইয়া ওকে ডান, আমরা এই টপিকটা গুরুত্ব কম দিলাম, ঠিক আছে। দেখো এখান থেকে একবার আসছিল 6টা, একবার 2টা 3টা এরকম করে আসছে, বেশি একটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা এরপরে দেখো, তাহলে আমি কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো টপিক বলে ফেলেছি এর মাঝখানে। দেখো এরপরে দেখো বাংলাদেশের কৃষি এবং অন্যান্য সম্পদ, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো বাংলাদেশের কৃষি, এই টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ, এবং অন্যান্য সম্পদ, কৃষি সম্পদ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, মৎস্য সম্পদ রয়েছে, প্রত্যেকটা। ভাইয়া আমি আপনার শিওর সাকসেস ব্যাচের স্টুডেন্ট ছিলাম, বৃষ্টি আক্তার, ওকে। আশা করি তুমি আমার ক্লাসগুলো সবগুলো করেছো, আমি আশা করি আর কি। তোমার ক্লাস কেমন লেগেছে তুমি একটু কমেন্টে, নেক্সট কমেন্টে আমাকে জানাই দিও তো তোমার ক্লাস কেমন লেগেছিল শিওর সাকসেস ব্যাচে। ওকে, এরপরে দেখো, এরপরে বলছে বাংলাদেশের অর্থনীতি। এই যে বাংলাদেশের এখানে অর্থনীতিক বানানটা একটু ভুল রয়েছে, অর্থনৈতিক দেওয়ার কথা ছিল। দেখো অর্থনীতি হবে, ঠিক আছে। তাহলে বাংলাদেশের অর্থনীতি, এই বাংলাদেশের অর্থনীতি এইটা টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো তাহলে কৃষি সম্পদ এবং মৎস্য সম্পদ, খনিজ সম্পদ, বিদ্যুৎ সম্পদ, যা আছে যত সম্পদ আছে সব সম্পদ খুব গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা এরপর দেখো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও স্থাপনা। তাহলে দেখো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও স্থাপনা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এবছর পরীক্ষা আসেনি এই টপিকটা থেকে, কিন্তু বিগত বছরগুলোর প্রশ্ন যদি আমরা একটু লক্ষ্য করি, ওই বিগত বছরের প্রশ্নগুলোতে এটা এসেছিল। ওকে, আচ্ছা এরপর আসো বাঙালি সংস্কৃতি এবং অন্যান্য। তাহলে দেখো বাঙালি সংস্কৃতি এবং অন্যান্য যেটা আছে, এটাও তোমাদের মোটামুটি একটু পড়তে হবে। ওকে, এবার দেখো ক্রিয়া জগৎ, এবার দেখো একটু কি রে ভাই
আচ্ছা, এরপরে দেখো বাঙালি সংস্কৃতি এবং অন্যান্য, এটা মোটামুটি এতটা গুরুত্বপূর্ণ, বাদ দাও। এরপরে তুমি ক্রিয়া দেখো, ক্রিয়া জগৎ থেকে একটা প্রশ্ন আসছে, মানে অ্যাভারেজ একটা করে প্রশ্ন আসে এই ক্রিয়া জগৎ থেকে। ওকে, আচ্ছা এরপরে দেখো, এরপরে বলছে যে বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিবর্গ। এই বিখ্যাত ব্যক্তিবর্গটা গুরুত্বপূর্ণ আছে। বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গ রয়েছে, এই বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এখন বলবা ভাইয়া আজকে কি শুধু এগুলোই বুঝাবেন? অনেক অনেক ভালো ছিল, খুব সহজেই বুঝতাম। নুসরাত জান্নাত বলেছে সহজেই মনে রাখার মতো টেকনিকগুলো অনেক বেশি সুন্দর। হ্যাঁ অবশ্যই। ইস্টার জাহান বলেছে ভাইয়া আমি ক্লাস অনেক ভালো লাগে, আপনার ক্লাস অনেক ভালো লাগে, এক্সামের আমার 20টার মধ্যে 18টাই হয়েছিল আপনার ক্লাস করে। তো দেখছো ভাইয়া তোমরা যারা ক্লাসে আসো। আচ্ছা এরপরে দেখো ভাইয়া অনেক ভালো করে বুঝতে পারছি আপনার ক্লাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখো আচ্ছা, তোমরা যারা যারা বুঝতে পারছো, দেখো আমি তোমাদের কিন্তু এই জিনিসগুলো ধরে ধরে বুঝাবো ভাইয়া, তোমরা ধরে ধরে বুঝাবো, এইরকম তুমি অন্য কোথাও সার্চ পাবা না। আমি ইনশাল্লাহ, তোমরা যারা আমার ক্লাস করেছো, তোমরা জানো যে আমি 2 ঘন্টা কোনো সময় আমি 2 ঘন্টার নিচে ক্লাস নিতে পারি না। 2 ঘন্টার সর্বনিম্ন 2 ঘন্টা, এর উপরে 2.5 ঘন্টা করেও ক্লাস নিতে দেবে। কারণ তোমাদের মধ্যে যে বিষয়গুলো একটু ল্যাকিংস থাকে, ওই বিষয়গুলো আমরা একটু চাই বিস্তারিত পড়াইতে। কারণ তুমি যখন বিস্তারিত জানবা না, তখন তোমাকে কেউ আটকাইতে পারবে না। আর যখন তুমি একটু ভাষা জানবা, তখন তোমাকে যে কোনো মন্ত্র আটকানো যাবে। বুঝতে পারছো আমার কথাটা? তো এই যে যারা এখনো চান্স পায় নাই কিন্তু চান্স পাইছে, তারা কিন্তু মোটামুটি ধরো 20টার মধ্যে 20টাই পাইছে, বা 20টার মধ্যে 18টা পাইছে, 15টা পাইছে। আচ্ছা জুম একটু কম দেন। হ্যাঁ কমবে না। আচ্ছা এরপরে দেখো, এরপরে কি বলছে, এরপরে বলছে বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিবর্গ। ও এই টপিকটা তো বললাম। আচ্ছা এরপরে বলছে পূর্ণরূপ। পূর্ণরূপটা এখানে তোমাদের লাগবে না, অতটা গুরুত্বপূর্ণ না। তো তোমরা একটু জাস্ট মনোযোগ দাও। এই যে অংশটা বললাম, প্রথমের অংশটা বললাম, এটা কিন্তু বাংলাদেশ বললাম। তোমরা যারা যারা লিখে নিয়েছো, আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। কারণ তুমি এই যে যুদ্ধটা এখন প্রিপারেশন নেওয়া শুরু করেছো, তুমি যে যুদ্ধটা পরিকল্পনা করতেছো, এটা একটা পরিকল্পনা, এটা একটা জাস্ট পরিকল্পনা। আমরা যখন কোনোভাবে যখন যুদ্ধের জন্য পরিকল্পনা নেই এবং যখন ওটার জন্য মাঠে প্রস্তুতভাবে নামি, তখন কিন্তু আমরা খুব ইজিলি যুদ্ধটাতে জয় করতে পারি। ঠিক আছে? তুমি যখন পরীক্ষা দিবে এবং পরীক্ষার আগে যখন একটা প্ল্যান মাফিক যখন পড়াশোনা করবে, তুমি নিশ্চিত তুমি চান্স পাবে। আর তোমার যদি প্ল্যানটা হয় এখান থেকে একটু পড়বো, ওখান থেকে একটু পড়বো, এইখান থেকে একটু পড়বো, ওইখান থেকে একটু পড়বো, তাহলে ভাই তুই জীবনও চান্স পাবি না। আমি গ্যারান্টি দিয়ে করতে পারবো তুই জীবনও চান্স পাবি না। ঠিক আছে? তাহলে শোনো এবার আমার কথাটা। ভাইয়া ভাইয়া আমার সাধারণ জ্ঞান প্রতিষ্ঠায় হয়েছে তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা এরপর দেখো, আমরা আন্তর্জাতিক অংশে বিগত বছরের যে প্রশ্নটা রয়েছে ওটা অ্যানালাইসিস করার চেষ্টা করি। নিচের দিকে লক্ষ্য করো এবার সবাই, এই দেখো নিচের দিকে দেখো। এই নিচের দিকের অংশে আমি তোমাদেরকে বলেছিলাম ভাইয়া সাম্প্রতিক অংশ যারা বিএসসিতে বা ডিপ্লোমাতে আসো, তাদের মধ্যে ডিপ্লোমারা একটু বেশি পড়বে, বিএসসি একটু কম পড়বে কিন্তু অত বেশি না। আচ্ছা এরপর আসো, এরপর দেখো এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশটা তুমি জানো তুমি কোন মহাদেশে বসবাস করো ভাইয়া? এশিয়া মহাদেশে বসবাস করো। তুমি জানো এশিয়া মহাদেশ দেশ সংখ্যা কতটি? এশিয়া মহাদেশের দেশ সংখ্যা 44টি। কতটি দেশ? 44টি দেশ। এখন এই এশিয়া মহাদেশের মধ্যে তুমি যেখানে বসবাস করো, এটার নাম হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। তুমি কোথায় বসবাস করো? দক্ষিণ এশিয়ার দেশে বসবাস করো। এই দক্ষিণ এশিয়ার দেশ 8টি। কয়টি? 8টি। কয়টি ভাইয়া? 8টি। মনে থাকবে? আচ্ছা এখন দেখো, এর মধ্যে তুমি একটা দেশে বসবাস করো, তার নাম কি জানো? বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার একটা দেশের নাম কি? বাংলাদেশ। তাহলে বাংলাদেশ ভারত। তারপরে বলছে কি 3 নাম্বার বলছে নেপাল। এবার 4 নাম্বার বলছে কি ভুটান। তাহলে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান। এরপরে 5 নাম্বার যদি আমরা বলি, 5 নাম্বার কি হবে? শ্রীলঙ্কা। এবারে 6 নাম্বার হচ্ছে মালদ্বীপ। 6 নাম্বার কি? মালদ্বীপ। এরপরে হচ্ছে 7 নাম্বার কি? 7 নাম্বার হচ্ছে আফগানিস্তান। এরপরে 8 নাম্বার হচ্ছে 8 নাম্বার কি? 8 নাম্বার হচ্ছে পাকিস্তান।
8 নম্বর হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, তা তুমি একটু লক্ষ্য করো, তাহলে আমি তোমাকে কিন্তু এই যে প্রত্যেকটা বিষয় এইভাবে ধরে ধরে পড়াই ফেলবো। দেখো তাহলে আমরা জাস্ট একটা এশিয়া মহাদেশটাকে বললাম কি, এশিয়া মহাদেশ দেশ সংখ্যা কয়টা? 44টা। তাহলে এশিয়া মহাদেশের মধ্যে আমরা একটা মহাদেশে বসবাস করি, তার নাম কি দক্ষিণ এশিয়া। এই এশিয়া মহাদেশটাকে আবার 5টা ভাগে বিভক্ত করা হয়েছে। কয়টা ভাগে? 5টা ভাগে, বুঝতে পারছো? একটা দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য, নিকট প্রাচ্য, ঠিক আছে, এগুলো যেগুলো আছে। আচ্ছা, এরপর দেখো তাহলে দক্ষিণ এশিয়ার দেশগুলো কি কি বললাম? বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, তারপরে শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান। সুতরাং এইগুলো খুব ইম্পর্টেন্ট তোমার জন্য। ওকে, এরপরে দেখো, এরপরে বলছে ইউরোপ মহাদেশ। এই ইউরোপ মহাদেশের মধ্যে, এই ইউরোপ মহাদেশের মধ্যে এইটা তুমি পরীক্ষা তোমরা কমন পাবা এই ইউরোপ মহাদেশ থেকে, ঠিক আছে, 2-1টা কমন পাবা আর কি। ওকে, আচ্ছা এরপরে দেখো, আচ্ছা এখানে মনে হয় দাগানো বেশি হয়ে গেছে না, মুছে দিই একটু। ওকে, আচ্ছা এরপরে দেখো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এই যে সহজ কথা যদি পড়ি এটা হচ্ছে মহাদেশ পরিচিতি। এটা হচ্ছে কি? মহাদেশ পরিচিতি। তাহলে এই মহাদেশ পরিচিতি তোমাদের লাগবে, মহাদেশ পরিচিতি তোমাদের লাগবে, বুঝতে পারছো? তাহলে মহাদেশ পরিচিতি তোমাদের লাগবে। আচ্ছা এরপরে দেখো বৈশ্বিক সংঘাত। এই বৈশ্বিক সংঘাত টংঘাত এগুলো লাগবে না এত বেশি। তাহলে বৈশ্বিক সংঘাত এগুলো এত বেশি লাগবে না, বাদ দাও। এরপরে সব থেকে বেশি যেটা তুমি গুরুত্ব দিবা, সব থেকে বেশি যেটা গুরুত্ব দিবা সেটা হচ্ছে এই বৈশ্বিক সংগঠনগুলো গুরুত্ব দিবা। এই বৈশ্বিক সংগঠন থেকে এই বছর একটা পরীক্ষা 3টা প্রশ্ন আসছে, বিএসসিতেও 3টা প্রশ্ন আসছে, ডিপ্লোমাতেও 3টা প্রশ্ন আসছে। তাহলে এইখান থেকে তুমি কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন পাবা। আচ্ছা এরপরে দেখো আন্তর্জাতিক দিবস, এই দিবসগুলো পরীক্ষা আসছে। এর পরবর্তীতে একটা আছে স্থাপত্য, সপ্তম আশ্চর্য, লাইব্রেরি, এটা। ওকে, এই বিষয়গুলো তোমরা এখানে পাবা। আচ্ছা পরবর্তী দেখো, আমি পরে একটু বিষয়গুলো একটু খুব দ্রুত যাই, আমি একটা টপিক তোমাদেরকে পড়াবো আর কি। আচ্ছা এরপর দেখো খেলার জগৎ, খেলার জগৎ থেকে বাদ দাও, লাগতো না। এবারে শিল্প সাহিত্য অংশ থেকে 1-2টা আসে আর কি। মানে আমি যদি বলি মেজর যে টপিকগুলো আছে, মেজর টপিকগুলোর মধ্যে যে আন্তর্জাতিকের ক্ষেত্রে মহাদেশ পরিচিতিটা তোমার লাগবে, তারপরে বিভিন্ন যে বৈশ্বিক যে সংগঠনগুলো রয়েছে, জাতিসংঘ রয়েছে, তারপরে ইউনেস্কো রয়েছে, ইউনিসেফ রয়েছে, ঠিক আছে। তো এইগুলা থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো কি বলছে, এরপরে আসো পরবর্তীতে আমরা একটু তোমাদের খাতা কলমটা তো নেওয়া হয়েছে তাই না। আচ্ছা এরপরে ভূগোল প্রথম অংশ, দ্বিতীয় অংশ, এগুলো তো তোমরা জানো। আচ্ছা আর একটা বিষয় তোমাদের আসে, সেটা হচ্ছে আইসিটি, যেটা তোমরা সব থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন বেশি আসে মাঝে মাঝে। এবছর আসে নেই, কিন্তু আগে বছরগুলোতে একটা দুটো একটা একটা করে আসতো, ঠিক আছে। আচ্ছা এরপর যাও আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। আচ্ছা তোমরা যারা যারা এখন একটু খাতা নিবে, খাতা কলম নিবে, আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয় ধরে ধরে বুঝাবো কিভাবে একদম বিগিনার থেকে শুরু থেকে শুরু করে আমরা একদম পুরো প্রো লেভেলে চলে যাব, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন দেখো এই যে বাংলাদেশের মানচিত্র তোমরা দেখতেছো পাশে, তোমার পাশে কি বাংলাদেশের মানচিত্রটা দেখতে পাচ্ছ? তোমরা আমাকে বলো তো, তোমরা আমাকে বলো তো দেখতে পাচ্ছ কি না আমাকে? তোমরা বাংলাদেশের মানচিত্রটা দেখতে পাচ্ছ সবাই? একটু কমেন্টে জানাও তো তোমরা দেখতে পাচ্ছ কি না। আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তোমরা বাংলাদেশের মানচিত্রটা দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও তো। দেখতে পারতেছি, ওকে ঠিক আছে। তাহলে এবার শোনো, তাহলে এবার শোনো, এই যে মানচিত্রটা দেখতেছো, এই যে মানচিত্রটা দেখতেছো, এইটার উপরের দিকের অংশটা না, এটা ধরো এরকম করো, ধরো এটা 4টা ভাগ করো, এরকম করো, করার পরে এই উপরের দিকের অংশটা এটা কি জানো? এটা হচ্ছে উত্তর, এটা কি উত্তর। নিচের দিকের অংশটা এটা হচ্ছে দক্ষিণ, এটা কি দক্ষিণ। আর এই পাশের অংশটা এটা হচ্ছে পূর্ব, পূর্ব। আর এই পাশের অংশটা হচ্ছে কি, এই পাশের অংশটা হচ্ছে পশ্চিম। আচ্ছা তাহলে দেখো এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তাহলে এবার লক্ষ্য করো তোমরা একটা জিনিস, বাংলাদেশের উত্তরের জেলা, এই বাংলাদেশের আমি একটু পাশে একটা মানচিত্র অঙ্কন করি খুব ইজিলি বোঝার জন্য, ইজিলি বোঝার জন্য আমি একটা পাশের মানচিত্র অঙ্কন করি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। দেখো ধরে নাও এটা বাংলাদেশের মানচিত্র, আমি জানি হয় নেই মানচিত্রটা,
তাও একটু মেনে নাও, কষ্ট করে একটু মেনে নাও যে ভাই এই মানচিত্রটা একটু মেনে নাও, ঠিক আছে? একটু মেনে নাও। আচ্ছা দেখো, এই যে বাংলাদেশের মানচিত্রটা রয়েছে, এই যে মানচিত্রটা রয়েছে, ঠিক আছে, এই মানচিত্রের এই লক্ষ্য করো, এই উপরের দিকের যে অংশটা আছে এটা হচ্ছে উত্তর, এটা কি উত্তর, আর নিচের দিকের যে অংশ আছে এটা হচ্ছে দক্ষিণ, ঠিক আছে? আর হাতের এই পাশে যেটা আছে সেটা হচ্ছে পূর্ব, আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে পশ্চিম। তোমরা এটা সবাই জানো, এই বেসিক জ্ঞানটুকু তোমরা ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসছো, তোমরা প্রথমে পড়ে আসছো এই বেসিক জ্ঞানটুকু। আচ্ছা, এরপরে দেখো এই উত্তরের জেলা, বাংলাদেশের উত্তরের জেলা, জেলার নাম কি? জেলার নাম হচ্ছে পঞ্চগড়। জেলার নাম কি? পঞ্চগড়। জেলার নাম কি? পঞ্চগড়। এবার আসো উত্তরের থানা, উত্তরের থানা, তাই থানার নাম কি বলতো? তোমরা আমাকে বলো তো, উত্তরের জেলা, তাই না? জেলা কি বলা? পঞ্চগড়। তাহলে বাংলাদেশ সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। তাহলে তোমরা একটু জাস্ট কমেন্ট করে আমাকে জানো তো, বাংলাদেশ সর্ব উত্তরের থানা তার নাম কি? এই তো অ্যান্সার কিন্তু ভুল দিচ্ছ অনেকে, অ্যান্সার কিন্তু তোমরা ভুল দিচ্ছ, আমি কিন্তু দেখতেছি তোমরা কিন্তু অ্যান্সার ভুল দিচ্ছ অনেকে। আচ্ছা, যারা তেঁতুলিয়া বলেছো তাদেরটা ঠিক আছে, যারা তেঁতুলিয়া বলেছো তাদেরটা ঠিক আছে। দেখো তাহলে আমরা বললাম কি? আমরা বললাম হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। তাহলে থানা কি? থানা, থানা, তাহলে থানা কি বললাম ভাইয়া বলো তো? থানা বললাম তেঁতুলিয়া। তাহলে তেঁতুলিয়া, তেঁতুলিয়া। তোমরা দেখবা অনেক সময় টিভিতে অ্যাড দেয় কিংবা অনেক স্লোগানের মধ্যে বলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, বলে না? বলে কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়া, মানে কি বোঝায় জানো? টেকনাফ হচ্ছে একদম দক্ষিণের জেলাগুলোর মধ্যে একটা, বুঝতে পারছো? মানে দক্ষিণের মধ্যে পড়ে। আর হচ্ছে এই তেঁতুলিয়া হচ্ছে উত্তরের থানা। তাহলে উত্তরের দক্ষিণের থানার নাম হচ্ছে কি? টেকনাফ, আর উত্তরের থানার নাম তেঁতুলিয়া। আচ্ছা, এই তাহলে আমরা জেলা গেল, এরপরে উপজেলা আসো। উপজেলা, তাহলে জেলা হচ্ছে পঞ্চগড়, উপজেলা হচ্ছে তেঁতুলিয়া। এরপরে আসো ইউনিয়ন, এরপরে কি? ইউনিয়ন। এই ইউনিয়নের নাম কি? ইউনিয়নের নাম, ইউনিয়নের নাম হচ্ছে জায়গির জোত। নাম কি? জায়গির, সরি, ইউনিয়নের নাম কি? ইউনিয়নের নাম হচ্ছে বাংলা বান্ধা। ইউনিয়নের নাম কি? বাংলা বান্ধা, ভুলে বলছি জায়গির জোত, বাংলা বান্ধা। তাহলে ইউনিয়নের নাম কি? বাংলা বান্ধা। এরপরে এই স্থান বললো, তাহলে বাংলাদেশ সর্ব উত্তরের স্থান, এই স্থানের নাম কি বললাম? স্থানের নাম বললাম জায়গির জোত। তাহলে জায়গির, জায়গির জোত, তাহলে জায়গির জোত। ওকে, তাহলে মনে রাখো। তাহলে আমরা একটু লক্ষ্য করো, এই যে এটা জায়গাটা আছে, এই জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু বাংলাদেশের সর্ব উত্তরের জেলা। তাহলে বাংলাদেশ সর্ব উত্তরের জেলা, তার নাম কি বললাম? সর্ব উত্তরের জেলার নাম বললাম কি? সর্ব উত্তরের জেলার নাম হচ্ছে পঞ্চগড়। নাম কি? পঞ্চগড়। এই যে পঞ্চগড়, তাহলে সর্ব উত্তরের জেলার নাম পঞ্চগড়। থানার নাম তেঁতুলিয়া, থানার নাম তেঁতুলিয়া। তোমরা আমার সাথে সঙ্গে পড়ো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ভাইয়া, আজকের ক্লাসটা করার পরে তুমি যদি না বোঝার কিছু থাকে, মানে তুমি কিচ্ছু মনে রাখ, মানে তুমি তো ধরো আজকে প্রতিজ্ঞা নাও যে আমি আজকে ক্লাসে বুঝবোই না, খালি আমি ক্লাসটা মনোযোগ দিয়ে করবো, আমি নাসির তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার ক্লাসটা মুখস্থ হবে, তোমার ক্লাস মুখস্থ হবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। ওকে, আচ্ছা, এরপরে দেখো ইউনিয়নের নাম, ইউনিয়নের নাম কি বললাম? বাংলা বান্ধা। এরপরে স্থানের নাম জায়গির জোত। তাহলে দেখো, তাহলে জেলার নাম বললাম পঞ্চগড়, থানার নাম তেঁতুলিয়া, ইউনিয়নের নাম বাংলা বান্ধা, স্থানের নাম জায়গির জোত। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে যদি উত্তর পাই, উত্তর যদি পাই, তাহলে কি এবার আমাদের দক্ষিণ লাগবে কিনা বলো? দক্ষিণ লাগবে, তাহলে দক্ষিণ লাগবে। তাহলে এই যে দক্ষিণ লাগবে, আচ্ছা, এই যে দক্ষিণ লাগবে, তাহলে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা, তাহলে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা, এই জেলার নাম কি বলতো? বাংলাদেশ সর্বদক্ষিণের জেলা, তার নাম কি? তার নাম হচ্ছে কক্সবাজার। তার নাম কি? কক্সবাজার। তাহলে বাংলাদেশ সর্বদক্ষিণের জেলা, তার নাম হচ্ছে কক্সবাজার। এই জেলার পরে আমরা থানা আসো, থানার নাম কি? থানার নাম ওই যে একটু আগে বললাম টেকনাফ থেকে তেঁতুলিয়া, তার থানার নাম টেকনাফ। থানার নাম কি? টেকনাফ। তাহলে থানার নাম হচ্ছে টেকনাফ। ওকে,
থানার নাম কি ভাইয়া? টেকনাফ। থানার নাম হচ্ছে টেকনাফ। টেকনাফ। আচ্ছা, এরপরে কি আসবো? এরপরে ইউনিয়ন আসবো। এই যে ইউনিয়ন, এই ইউনিয়নের নাম কি হবে? ইউনিয়ন, এই ইউনিয়নের নাম হচ্ছে, ইউনিয়নের নাম কি বলো তো তোমরা সবাই? তোমরা আমাকে বলো এই ইউনিয়নের নাম কি হবে? ইউনিয়নের নাম কি হবে? ইউনিয়নের নাম তোমাদের সকলের প্রিয় জায়গা সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন, তাহলে সেন্ট মার্টিন। এরপরে দেখো জেলা কক্সবাজার, থানা টেকনাফ, ইউনিয়ন সেন্ট মার্টিন, আর স্থানের নাম, আর সর্বশেষ স্থানের নাম, সর্বশেষ স্থানের নাম। তাহলে বাংলাদেশ সর্বদক্ষিণের স্থানের নাম সবাই একটু কমেন্টে জানো। এইটা পাইলে বুঝবো যে তোমরা পড়াশোনার মধ্যে আছো। তাহলে বলো তো সর্বদক্ষিণের স্থানের নাম কি? বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি? স্থানের নাম কি বলো? বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি? বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি? বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি? সবাই একটু কমেন্টে জানাও। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি? কমেন্টে জানাও তো সবাই, সবাই কমেন্টে জানাও দ্রুত দ্রুত। সুরাইয়া বলেছে সেরাদ্বীপ, জাহাঙ্গীর হাসান বলেছে সেরাদ্বীপ, তারপর জান্নাতুল ফেরদাউস বলেছে সেরাদ্বীপ, তারপর বলছে সানজিদা, তামজিদা, আচ্ছা তারপরে বলছে আয়েশা, তারপরে ইবনাত আসমা নাকি, আচ্ছা তারপরে লিজা, দৃষ্টি রয়, হাফিজুল, ওকে, এরপরে কাজী আয়েশা সিদ্দিকা, জাকিয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা তামজিদা, ওকে, তামজিদের নামে এর আগের বারও বলেছি, ওকে। আর কে আছো? আর কেউ নেই তোমরা? শিল্পী আক্তার নতুন কমেন্ট করেছো, তারপরে যে নুসরাত, আচ্ছা এর পরবর্তীতে দৃষ্টি রয় এর আগের বারও কমেন্ট করেছো, নুসরাত জাহান, আচ্ছা সাবিকুন নাহার, সেরাদীপ, বাবার আদরের রাজকন্যা, মাই রে ভাই এলে কি আরে ভাইয়া, বাবার আদরের রাজকন্যা আইডির নাম, এটা কোনো কথা হইতে পারে? পৃথিবীর প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা, পৃথিবীর প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা, ঠিক আছে। এখানে বলছে মেহেরুন মিম, ওকে, তারপরে বলছে আশরিফ হাফিজুর এর আগে কমেন্ট করেছো, এরপরে মিম, তার সিমিতা ত্রিপুরা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে বলছে তানিয়া আক্তার, আফিয়া, আরিফা নাকি আফিয়া, আচ্ছা। আর যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা নিঃসন্দেহে অনেক ভালো মানুষ। আচ্ছা, আর বাকি মানুষজন কি নাই? সুমাইয়া আক্তার, স্বর্ণা, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমরা সঠিক অ্যান্সারটা দিয়েছো যে বাংলাদেশ সর্বদক্ষিণের স্থানটার নাম কি? ছেড়াদ্বীপ। তাহলে এটা লেখা লাগবে না, আর লিখে দিলাম ছেড়াদ্বীপ। আচ্ছা, তাহলে দেখো আমরা বললাম বাংলাদেশ সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, থানা তেঁতুলিয়া, ইউনিয়ন বাংলাবান্ধা, স্থান জায়গিরজুত। এবার বললাম বাংলাদেশ সর্বদক্ষিণের জেলা কক্সবাজার, থানা টেকনাফ, ইউনিয়ন কি? ভাইয়া আমার নাম পড়ে না, নুসরাত জান পড়েছি তোমার নাম? ও নুসরাত জান্নাত, আচ্ছা পড়িনি। সুবর্ণা আক্তার, আচ্ছা এরপরে বলছে মারিয়া আক্তার মীরা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মারিয়া আক্তার, মারিয়া জাহান মীরা গত বছরে বিবেনের স্টুডেন্ট ছিল। আচ্ছা জাহাঙ্গীর হাসান, সবাই চলে যাচ্ছে ভাইয়া, যাজ্ঞা সমস্যা কই, তুমি থাকলেই হবে। ওকে, আচ্ছা এর পরবর্তীতে দেখো কি বলছে। এরপরে আমাদের কমেন্ট পড়েন না, তোমার কমেন্ট তো পড়েছি ভাইয়া, তোমরা কমেন্ট না করলে আমি কেমন করে পড়বো? ইস্টার জাহান, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। দেখো এরপরে আমরা যদি সর্বপশ্চিমে জেলায় যাই, তাহলে সর্বপশ্চিমের জেলা তার নাম কি? সর্বপশ্চিমের জেলা তার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। তার নাম কি? চাঁপাইনবাবগঞ্জ। কারণ সবাই চলে যাচ্ছে কি কারণে জানো? কারণ এই পড়াটা অনেক ইজি, এই জন্য চলে যাচ্ছে। বুঝতে পারছো আমার কথাটা? কিন্তু তোমরা, আমি এখানে এমন কিছু ম্যাজিক তোমাদের শেখাবো, তোমরা জাস্ট একটু ইমাজিন হয়ে যাবা যে ভাইয়া কি এটা শিখাইলো আজকে। জাস্ট একটু অপেক্ষা করো, ওয়েট অ্যান্ড সি, কি অপেক্ষা করো। এরপরে দেখো, এরপরে জেলার পরে বললো আমরা, এরপরে জেলার পরে আসো কি? থানা। জেলার পরে আসো কি? থানা। এই থানাটার নাম চাঁপাইনবাবগঞ্জ। এরপর থানার নাম কি? থানার নাম বলো তো সবাই, থানার নাম কি? থানার নাম শিবগঞ্জ। থানার নাম কি? শিবগঞ্জ। তারপরে ইউনিয়নের নাম কি? ইউনিয়নের নাম কি হবে বলো তো সবাই? ইউনিয়নের নাম, থানার নাম শিবগঞ্জ, ওকে। এরপরে বলছে যে ইউনিয়নের নাম হচ্ছে
ইউনিয়নের নামও শিবগঞ্জ, ইউনিয়নের নাম কি শিবগঞ্জ। আচ্ছা এরপরে স্থানের নাম, স্থান, এই স্থানের নাম হচ্ছে মনাকষা, মনাকষা। ওকে মনাকষা। তাহলে দেখো, তাহলে বললাম বাংলাদেশ সর্বপশ্চিমের জেলা, তার নাম চাঁপাইনবাবগঞ্জ, থানা শিবগঞ্জ, ইউনিয়ন শিবগঞ্জ, স্থান মনাকষা। ওকে আচ্ছা এরপরে আসো বাংলাদেশের সর্বপূর্বের জেলা। তাহলে বাংলাদেশের সর্বপূর্বের জেলা তার নাম কি? বাংলাদেশের সর্বপূর্বের জেলা, এই জেলার নাম হচ্ছে, এই জেলার নাম হচ্ছে বান্দরবান। এই জেলার নাম কি? বান্দরবান। তাহলে বান্দরবান, এই জেলার নাম হচ্ছে বান্দরবান। এরপরে বলছে যে ইউনিয়নের নাম, এরপরে থানার নাম, থানার নাম কি বলতো? থানার নাম থানচি। থানার নাম কি? থানচি। তাহলে দেখো থানচি, তাহলে থানার নাম থানচি। এই একটু আগে দেখলাম মারমা না ত্রিপুরা, ত্রিপুরা দেখলাম মনে হয়, কি জানি ত্রিপুরা দেখলাম। আচ্ছা এরপরে দেখো পূর্বের নাম ছিল বান্দর, পূর্বের জেলা আছে হ্যাঁ। ওকে এরপরে দেখো, তাহলে আমরা জেলার নাম বললাম বান্দরবন, থানার নাম থানচি। এরপরে ইউনিয়নের নাম, ইউনিয়ন, এই ইউনিয়নের নাম হচ্ছে, এই ইউনিয়নের নাম হচ্ছে কি জানো? এই ইউনিয়নের নাম, ইউনিয়নের নাম হচ্ছে, ইউনিয়নের নাম হচ্ছে রেমাক্রি, 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 রেমাক্রি। তোমার বানানটা হয়তো বা পারবা না, আমি এইখানে লিখে দিই, এই মাঝ বরাবর লিখে দিই, এখানে লিখে দিই। এনার নাম হচ্ছে রেমাক্রি, 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 রেমাক্রি। আচ্ছা এবারে দেখো রেমাক্রি। এরপরে বলছে এই পূর্বের স্থানের নাম, পূর্বের স্থানের নাম কি? পূর্বের স্থানের নাম হচ্ছে আখা ইং ঠং, আখা ইং ঠং। তাহলে অ্যান্সার কি হবে? কি হবে? আখা ইং ঠং। তাহলে আখা ইং ঠং, তাহলে আখা ইং ঠং। ওকে তাহলে আখা ইং ঠং। ওকে আখা ইং ঠং, তাহলে অ্যান্সার কি হবে? আখা ইং ঠং, আখা ইং, ইং ঠং, আখা ইং ঠং। আচ্ছা তাহলে দেখো আমরা মোটামুটি বাংলাদেশের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কি আছে না আছে মোটামুটি একটা বেসিক টুকু আলোচনা করলাম। ঠিক আছে, তোমাদের যেটা যতটুকু দরকার, তোমরা যেহেতু সেকেন্ড টাইমার তোমরা জানো এগুলো সবাই। ওকে আচ্ছা এখন আমরা কিছু এক্সট্রা তথ্য জানবো। তোমাদের কি লেখা হয়ে গেছে? যদি লেখা হয়ে থাকে তাহলে আমরা এক্সট্রা তথ্যের দিকে একটু আগাবো। ঠিক আছে, যদি লেখা হয়ে থাকে তাহলে আমরা একটু এক্সট্রা তথ্যের দিকে আগাবো একটু, বুঝতে পারছো? তোমাদের কি লেখা হয়ে গেছে? লেখা হইলে তোমরা ডান লিখবা সবাই, লেখা হয়ে গেলে ডান লিখবা সবাই, লেখা হয়ে গেলে ডান লিখবা, লেখা হয়ে গেলে ডান লিখবা। লেখা হয়েছে? ডান। ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শোনো তোমরা যারা পেইড ব্যাচে স্টুডেন্ট থাকবা, তোমরা জানো যে বিগত বছরের যে স্টুডেন্টগুলো ছিল ওদের সাথে কথা বলবা, যে দেখবা যে বিবেইনারি কেন সেরা, কি কারণে সেরা। কারণ বিবেইনার অন্যান্য 8-10টা প্রতিষ্ঠানের সাথে তোমার সাথে টাকা দিয়ে বেইমানি করবে না, তোমাকে অনলাইনে একটা শ্রেষ্ঠ জায়গা দিবে এবং তোমাকে সবথেকে বেশি পরিমাণ সার্ভিস প্রদান করবে। এইটা বিবেইনার করে। আমি অ্যাজ এ বিবেইনার টিচার হিসাবে এটা এতটুকু বলতে পারি। কিন্তু আমার কাছে ব্যক্তিগত মত হিসেবে আমি তোমাকে যদি বলি, আমি অনেক জায়গার সাথে সম্পর্কিত আছি, অনেকগুলো কোচিংয়ে ক্লাস নেই, অনেক জায়গাতে ক্লাস নিচ্ছি, কিন্তু আমি সবখানে দেখেছি বিবেইনার একটা তাদের জায়গা ধরে রাখছে। ঠিক আছে, তো দেখো আচ্ছা তোমরা একটা জিনিস তোমরা নিজেরাও বিশ্বাস করবা কিনা আমি জানি না, যে বিবেইনারে এই বছর কিন্তু সেরা অনেকগুলো স্টুডেন্ট পেয়েছে অনেকগুলো স্টুডেন্ট, তাদের এখান থেকে প্রায় ধরে নাও প্রথম সারির কিছু স্টুডেন্ট তারা প্রথমের দিকে অবস্থান করেছে। ঠিক আছে, এবং বেশি সংখ্যক শিক্ষার্থী চান্স পেয়েছে এই প্রতিষ্ঠান থেকে। তো যাই হোক এখন আমরা নেক্সট আরেকটাতে স্লাইডে যাব। নেক্সট স্লাইডে যাওয়ার পরে লক্ষ্য করো সবাই, আমি তো জাস্ট মিশাই দিলাম। ওকে লেখাগুলো পূর্বের গুলো স্যার বলবেন। পূর্বের গুলো হচ্ছে জেলা হচ্ছে বান্দরবান, জেলা হচ্ছে বান্দরবান, থানা হচ্ছে থানচি, থানার নাম থানচি, থানচি। আচ্ছা এরপরে এরপরে বলছে যে এরপর থানার পরে আছে ইউনিয়ন, এই ইউনিয়নের নাম হচ্ছে রেমাক্রি, আর স্থানের নাম হচ্ছে আখাইন ঠং। ওকে আচ্ছা আমি পরে নেক্সট তাহলে কোশ্চেনটাতে যাই, নেক্সটটা পড়াই। দেখো বাংলাদেশের নদ নদী, দেখো তোমরা একটু সবাই মনোযোগ দাও।
সবাই মনোযোগ দাও, আমি তোমাদেরকে বলতেছি বাংলাদেশের নদ নদী। এইটা তোমরা যদি এখন পড়ো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি ভুলবা না, কোনো দিনেই ভুলবা না, না আমি গ্যারান্টি দিচ্ছি। এটা বলে আমি ক্লাস শুরু করবো, নাও জাস্ট একটু মনোযোগটা দাও, আমি তোমাকে শিখাচ্ছি। দেখো এই যে বাংলাদেশটা তুমি দেখতেছো না, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশটা লাল 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 লাল, এই বাংলাদেশের এইখানে দেখতেছো না, এই যে এখান থেকে, এই যে এখান থেকে, এই যে এখান থেকে, এইখান থেকে একটা নদীর উৎপত্তি ঘটছে, এইখান থেকে একটা নদীর উৎপত্তি ঘটছে। জানো কি নদী? এইখান থেকে একটা নদী বলছে যে গঙ্গা নদী। গঙ্গা নদী বলতে এই গঙ্গা নদীটা এইখানে ছিল, এই যে এইটা গঙ্গা নদী, কিন্তু এটা বলছে কি হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহু থেকে, গাঙ্গোত্রী হিমবাহু থেকে, তাহলে হিমবাহু, তাহলে কিসের হিমবাহু? গাঙ্গোত্রী, গঙ্গা থেকে গাঙ্গোত্রী, তাহলে বলছে গাঙ্গোত্রী হিমবাহু থেকে। তাহলে দেখো গাঙ্গোত্রী হিমবাহু থেকে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। এই গঙ্গা নদীটা, এই গঙ্গা নদীটা, এইটা যারা হিন্দু রয়েছে তারা জানো যে তোমাদের কাছে সবচেয়ে পবিত্রতম একটা নদী গঙ্গা নদী। তো এই নদীটা বাংলাদেশে প্রবেশ করছে, নাম হয়ে গেছে সঙ্গে সঙ্গে পদ্মা নদী। নাম কি হয়েছে? পদ্মা নদী। তাহলে মনোযোগ দাও সবাই, আবারও বলতেছি, তাহলে বললাম কি গঙ্গা নদী, এই গঙ্গা নদীটা, এই গঙ্গা নদীটা এইটা যখন বাংলাদেশে প্রবেশ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে, এই চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে? কি হয়ে গেছে বলো? কি হয়ে গেছে? পদ্মা নদী নাম হয়ে গেছে। বাংলাদেশের বৃহত্তম যে নদী আছে এই নদীর নাম হচ্ছে, বৃহত্তম নদী তার নাম কি নদী জানো? তার নাম হচ্ছে পদ্মা নদী। তাহলে দেখো বাংলাদেশের বৃহত্তম নদীর নাম কি? পদ্মা নদী। তাহলে দেখো আমি একটু কালারটা চেঞ্জ করি তোমাদের জন্য। তাহলে দেখো এই পদ্মা নদীটা, এই পদ্মা নদীটা এই পাশে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে। তুমি একটু আগেই বলেছো যে বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা, তাহার নাম চাঁপাইনবাবগঞ্জ। তার নাম কি? তার নাম চাঁপাইনবাবগঞ্জ, তার নাম চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, এই যে চাঁপাইনবাবগঞ্জ হয়েছে, তাহলে বলছে পদ্মা নদী। আচ্ছা, এই নদীটা তুমি না এই যে এইখান পর্যন্ত এনে রেখে দাও, এখান পর্যন্ত এনে রেখে দাও, ঠিক আছে? এই নদীটা এখান পর্যন্ত এনে রেখে দাও, বোঝো আগে। এরপরে এইখান থেকে এই উপরে পর্যন্ত একটা নদীতে যাও তো তুমি একটু, এখানে একটা নদী কল্পনা করো তো। এই নদীটার দেশটা কি? বাংলাদেশ। এর পাশে কোন দেশ রয়েছে? ভারত। এর পাশে কোন দেশ রয়েছে? নেপাল বা ভুটান, যে কোনো একটা দেশ ধরো, ভুটান বা নেপাল ধরো। আচ্ছা, এইখানে কি রয়েছে? এখানে চীন রয়েছে। এই চীনের এইখান থেকে নদীর উৎপত্তি ঘটে, নদীর উৎপত্তি ঘটে বাংলাদেশে প্রবেশ করছে। এই নদীটার নাম, এই নদীটার নাম, এইখানে এই যদি নদীটা ছিল, এই নদীটার নাম হচ্ছে সানপো নদী। কি নদী? সানপো। আচ্ছা, এই যে সানপো নদীটা রয়েছে, আর এইটা ভারতের অংশে, এই নদীটার নাম হচ্ছে ডিহি। নাম কি? ডিহি। এই নদীটা বাংলাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে, বাংলাদেশ, সরি এই পাশে অঙ্কন হবে, বাংলাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এটা নামকরণ করেছে ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদ। তো এই নদীটার নাম কি ধারণ করছে? ব্রহ্মপুত্র নদ। এই যে ব্রহ্মপুত্র নদ, এই যে ব্রহ্মপুত্র নদ, এখন অনেকেই বলবা ভাইয়া নদ এবং নদীর মধ্যে পার্থক্য কি? নদ এবং নদীর মধ্যে পার্থক্য কি? নদ এবং নদীর মধ্যে পার্থক্যটা হচ্ছে, নদ এবং নদীর মধ্যে পার্থক্যটা হচ্ছে, নদ পুরুষবাচক শব্দ, নদী স্ত্রীবাচক শব্দ। বুঝলাম, এটা সবাই বলে যে যেটা থেকে, যে খাল থেকে বা নদী থেকে যদি শাখা প্রশাখা বের না হয় তাহলে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে নদী। আর যদি শাখা প্রশাখা বের হয় তাহলে সেটা হচ্ছে নদ। তাহলে দেখো, সরি আমি মনে উল্টাটা বললাম, শাখা প্রশাখা যদি বের না হয় তাহলে সেটা হচ্ছে নদ, আর শাখা প্রশাখা বের হইলে তাহলে সেটা নদী। দেখো তো, মায়ের কি ছেলে মানুষের বাচ্চা হয় না মেয়ে মানুষের বাচ্চা হয়? ছেলে মানুষের হয় না মেয়ে মানুষের হয়? মেয়ে মানুষের হয়। তাহলে দেখো মেয়ে মানুষ মানে পুরুষ, এই যেটা, আর নারী, পুরুষ, সরি নারী হচ্ছে এইটা, তাহলে আর পুরুষ হচ্ছে কি? এই যে এইটা, ঠিক আছে? তাহলে এইটা আর কি। আচ্ছা দেখো, তো দেখো এই যে নদীটা রয়েছে এইটা বাংলাদেশে প্রবেশ করলো, বাংলাদেশে প্রবেশ করলো কোন জেলা দিয়ে জানো? নীলফামারী জেলা দিয়ে। নীলফামারী জেলা দিয়ে, নীলফামারী জেলা কিংবা লালমনিরহাট জেলা, এই পাশাপাশি জেলা, এখান থেকে প্রবেশ করে 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 এই নদীটা, এই নদীটার এত বেশি পরিমাণ স্রোত ছিল, এত বেশি পরিমাণ স্রোত ছিল যে এই নদীটা একদম ভেঙে চুরে এখানে নিয়ে আসতেছে। দেখবা প্রতি বছর কুড়িগ্রাম জেলায় বন্যা হয়, প্রতি বছর কুড়িগ্রামে বন্যা হয়, প্রতি বছর দেখবো উত্তরবঙ্গে বন্যা হয়।
ঠিক আছে। আচ্ছা, এই যে নদীটা আছে, এই নদীটা এখান থেকে আসলো, এই ব্রহ্মপুত্র নদটা আসার কথা এখানে। এই পাশে এইখান থেকে আরেকটা নদী, এখানে একটা তিস্তা নামে একটা নদী, এই তিস্তা নদী, তিস্তা নদীটা এইখানে, এইখানে ভারতের যে হচ্ছে, ভারতের যে নদী রয়েছে এই যে এইখানে, এই যে এইখানে, এইখান থেকে উৎপত্তি ঘটে, ভারতের এইখান থেকে উৎপত্তি ঘটে। এই তিস্তা নদীটা বাংলাদেশে প্রবেশ করলো, বাংলাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়ে গেল, বাংলাদেশের ব্রহ্মপুত্র নদের সাথে কি হয়ে গেল, মিলিত হয়ে গেল। আচ্ছা, এই যে মিলিত হওয়ার পরে এই যে তিস্তা এবং ব্রহ্মপুত্র এই দুইটা মিলিত হলো কুড়িগ্রামের চিলমারিতে, কুড়িগ্রামের কোথায়, চিলমারিতে, কুড়িগ্রামের চিলমারিতে, চিলমারি, কুড়িগ্রামের চিলমারি। তাহলে তিস্তা এবং ব্রহ্মপুত্র মিলিত হয়েছে কুড়িগ্রামের চিলমারিতে। আচ্ছা, এই পাশে ব্রহ্মপুত্র নদটা প্রবেশ করার কথা, এদিক দিকে, এটা এদিকে যাবে, এই নদীটা এদিকে যাবে। আমার সঙ্গে সঙ্গে এটা বোঝার চেষ্টা করো তোমরা। আচ্ছা, এই নদীটা, ভাইয়া সব কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, এলোমেলো লাগছে। আচ্ছা, তোমরা কি বুঝতেছো কি না আমাকে একটু বলো তো, না হলে আবার হুদাই খালি বুঝাই দিয়ে লাভ নাই। তোমরা কি বুঝতেছো কি না, আমি একটু জাস্ট একটু জানতে চাচ্ছি আর কি। সবাই একটু কমেন্ট করো তো, তোমরা কি বুঝতেছো কি না, সবাই বুঝতেছো কিনা একটু সবাই একটু কমেন্ট করো, বুঝতেছো কিনা একটু কমেন্ট করো, বুঝতেছো কিনা একটু কমেন্ট করো। না বুঝলে আমি আবার আলাদা করে বুঝাই দেবো। ওকে, ওকে ডান। তাহলে আমি তোমাদেরকে আমি 5 মিনিট 5 সেকেন্ড সময় দাও, আমি একটা মানচিত্র অঙ্কন করবো। তাহলে ব্যাস, তাহলে আমাকে একটু সময় দাও, আমি তোমাদেরকে বুঝে দিচ্ছি। আচ্ছা, এটা তো দেখা যায় নাকি, এটা তো বোঝা যায় নাকি, লেখা বোঝা যায় না, তাহলে লাল কালি নেই, তাহলে বোঝা যাবে। আচ্ছা দেখো, লাল না, কালোই নেই। শোনো, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তোমরা একটু জাস্ট খালি মনোযোগ দিয়ে খালি জাস্ট শুনবা একটু, ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনবা। তোমরা এই লেখাটুকু বুঝতে পারতেছো না কিনা মানচিত্রটা অঙ্কন করে নাও, সবাই একটু মানচিত্রটা অঙ্কন করে নাও, সবাই একটু মানচিত্রটা অঙ্কন করে নাও। আমার রিকোয়েস্ট থাকবে সবাই একটু নিজের যে যেমন পারো মানচিত্র অঙ্কন করে নাও, যে যাহা পারো মানচিত্র অঙ্কন করে নাও, যে যাহা পারো মানচিত্র অঙ্কন করে নাও। মানচিত্রটা একটু কষ্ট করে অঙ্কন করে নাও, আমি প্রত্যেকটা জিনিস বুঝাই দেবো। নিয়েছ, অঙ্কন করেছ, দ্রুত অঙ্কন করো, সবাই দ্রুত অঙ্কন করো, দ্রুত অঙ্কন করো। আচ্ছা শোনো, সবাই একটু দেখো, এই যে এই জায়গাটা দেখো, আমি যেখানে যেখানে যাবো ওই জায়গাটা লক্ষ্য করো। এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে নেপালে যে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহু আছে না, হিমালয়ে, এই হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহু থেকে, মানে গাঙ্গোত্রী, গাঙ্গোত্রী
ধরো গাঙ্গোত্রী, ঠিক আছে? এই গাঙ্গোত্রী হিমবাহ থেকে এই পাশে একটা নদী প্রবাহিত হয়েছে, এই পাশে একটা নদী প্রবাহিত হয়েছে। এই নদীটার নাম, ভারতের নাম গঙ্গা। ভারতের নাম কি? গঙ্গা। এই নদীটা ভারতের নাম গঙ্গা। এই নদীতে জাস্ট এই পাশে বাংলাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এর নাম হয়ে গেছে কি? পদ্মা। কি নাম হয়েছে? পদ্মা। তোমরা সবাই জানো যে ভারতের নাম, বাংলাদেশের নাম কি? পদ্মা। বাংলাদেশের বৃহত্তম নদীগুলোর মধ্যে একটা হচ্ছে কি? পদ্মা নদী। আচ্ছা, এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। তাহলে দেখো চাঁপাইনবাবগঞ্জ, এই চাঁপাইনবাবগঞ্জ দিয়ে পদ্মা নদীটা প্রবাহিত করলো। যদি স্পেসিফিকভাবে কোথাও আসে, স্পেসিফিকভাবে যদি কোথাও আসে যে ভাইয়া যে পদ্মা নদীটা বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে, সেই জেলাটার নাম হচ্ছে রাজশাহী জেলা। কোন জেলা? রাজশাহী জেলা। তাহলে রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করেছে, রাজশাহী দিয়ে প্রবেশ করেছে, ঠিক আছে? আচ্ছা, রাজশাহী দিয়ে প্রবেশ করেছে। এই যে পদ্মা নদীটা, এই পদ্মা নদীটা আমরা এই পর্যন্ত এনে রাখলাম, এই পর্যন্ত এনে রাখলাম। এতটুকু পর্যন্ত বুঝছো কি না আমাকে দেখো ভাইয়া, অন্ধকার না এখন দেখো, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে এইখানে একটা নদীর উৎপত্তি ঘটছে। এই দেশটার নাম হচ্ছে চীন দেশ। এইখানে হচ্ছে তিব্বত। তোমরা তিব্বত স্নো দেখেছো? তোমাদের মা বাবা, মারা, ছোট কাকিরা, দাদিরা যারা আছে তারা তিব্বত স্নো ইউজ করতো। তিব্বত স্নো, ওই তিব্বত স্নোর গায়ে দেখবা এগুলো টাইপের আছে, মানে এগুলো পাহাড় আছে। ওই তিব্বতের কৈলাস শৃঙ্খ আছে, কৈলাস শৃঙ্খ, কৈলাস বলে না? কৈলাস, মাসি পিসির মধ্যে কৈলাস ছিল না? ওই কৈলাস, ওই কৈলাস এই কৈলাস এক না, যেটা মনে রাখার জন্য বললাম আর কি। এই কৈলাস শৃঙ্খের মানস সরোবর হ্রদ আছে। ধরো মানস সরোবর হ্রদ আছে, আমি জাস্ট খালি নামগুলো বলি, তুমি লিখে নাও যে কৈলাস, কৈলাস, কৈলাস শৃঙ্খের মানস সরোবর হ্রদ থেকে, এই কৈলাস শৃঙ্খের মানস সরোবর হ্রদ থেকে কৈলাস শৃঙ্খের মানস সরোবর হ্রদ। আচ্ছা দেখো, তাহলে এই তিব্বতের এই যে এখানে, এই যে চীনের এখানে কৈলাস শৃঙ্খের মানস সরোবর হ্রদ থেকে নদীর উৎপত্তি ঘটেছে। এই নদীটা অনেক স্রোত, মানে অনেক স্রোত, বুঝতে পারছো? আচ্ছা, এই নদীটা যেহেতু অনেকগুলো স্রোত, এখানে বাংলাদেশ, এই দেশটা বাংলাদেশ, এটা ভারত, তার উপরে নেপাল, ভুটান আছে, আর এখানে চীন আছে। তো এই নদীটার নাম, এইখানের নাম হচ্ছে সানপো। মানে এই নদীটার নাম সানপো। মানে ধরো একটা নদী আছে যেটা তোমার বাড়ির উপর দিয়ে গেছে, আমার বাড়ির উপর দিয়ে গেছে, আমার বাড়ির উপর দিয়ে যাওয়ার পরে একটা নাম ধারণ করছে, তোমার বাড়ির উপর দিয়ে যাওয়ার পরে আর একটা নাম ধারণ করছে, এরকম অবস্থা আর কি। আচ্ছা, এই যে সানপো নদীটা আছে, এই সানপো নদীটা এইটা চীনের নাম। এরপর ভারতের নাম, এই নদীটার নাম হচ্ছে ডিহি। ওই নদীটার নাম কি? ডিহি। আচ্ছা, তাহলে আমার কথা হচ্ছে এই যে নদীটা রয়েছে, এই যে এই উপরে যে নদীটা রয়েছে, এই নদীটার নাম হচ্ছে কি বললাম কৈলাস শৃঙ্খের মানস সরোবর হ্রদ থেকে আসছে সানপো নদীটা। দেখো, এরপরে এটা বাংলাদেশে প্রবেশ করলো নীলফামারী জেলা দিয়ে। কোথা দিয়ে? নীলফামারী জেলা দিয়ে। এই নীলফামারী জেলা দিয়ে, লালমনিরহাট জেলা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এর নাম হয়ে গেল ব্রহ্মপুত্র। তোমরা নাম শুনেছো সবাই, যে বাংলাদেশের দীর্ঘতম নদীর মধ্যে একটা হচ্ছে ব্রহ্মপুত্র, বা বৃহত্তম বা দীর্ঘতম অধিক পথ অতিক্রান্ত নদ, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এটুক পর্যন্ত বুঝছো কিনা আমাকে বলো? তোমরা জাস্ট একটু মনোযোগ দাও, আমি এমন প্যাচ মারবো আর মাঝখানে, জাস্ট খালি মনোযোগ দাও। তাহলে দেখো, এই নীলফামারী জেলা দিয়ে প্রবেশ করলো হচ্ছে কি? এই ব্রহ্মপুত্র। ভালো কথা। এবং এইখান থেকে আরেকটা নদী আসছে, এইখান থেকে একটা নদী উৎপত্তি করলো, যার নাম তিস্তা। নাম কি? তিস্তা নদী। এই ব্রহ্মপুত্র এবং তিস্তা এই দুইটা একটা জায়গায় মিলিত হইলো, সেটা হচ্ছে কুড়িগ্রামের চিলমারিতে মিলিত হইলো। তাহলে কুড়িগ্রামের চিলমারি। তাহলে তিস্তা এবং ব্রহ্মপুত্র মিলিত হইলো কোথায়? কুড়িগ্রামের চিলমারিতে। বুঝতে পারছো সবাই? একটু বুঝছো? তাহলে কুড়িগ্রামের কোথায়? চিলমারিতে মিলিত হইল। আচ্ছা, এরপরে এই যে ব্রহ্মপুত্র নদ, এইটা যাওয়ার কথা ছিল এই দিকে, এটা যাওয়ার কথা ছিল কোন দিকে? এই দিকে, এদিকে যাওয়ার কথা ছিল। কিন্তু
এইখানে একটা হঠাৎ করে একটা ভূমিকম্প হয় 1787 সাল, সালটা কত 1787, এই 1787 সালে এখানে একটা ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের ফলে এটা জামালপুরে ভূমিকম্পটা হয়। এই ভূমিকম্পের ফলে নদীর যে তলদেশটা আছে এই তলদেশটা উল্টে যায়। যখন তলদেশটা উল্টে যায় তখন এটার ওইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু ওইদিক না যেয়ে তখন নিচের দিকে চলে আসে। দেখো আমরা কি এইভাবে খাড়া হয়ে থাকি? না, আমরা কিন্তু এই যে সোজা, মানে আমরা কি এরকম করে আছি না? আমরা কি এরকম করে থাকি না? দেখো পানি কিন্তু সোজাভাবেই থাকে, মানে এরকম সোজা করেই থাকে, পানি থাকে না? পানি কি এরকম খাড়া হয়ে থাকে, এরকম ঝর্ণার মতো খাড়া হয়ে থাকে না? আচ্ছা দেখো এই যে এখানে 87 সালে ভূমিকম্প হয়, এই 87 সালে ভূমিকম্পের ফলে এখানে একটা তখন নদীর তলদেশ উল্টে যায়। এখানে তখন একটা খাল সৃষ্টি হয়, সেই খালটার নাম হচ্ছে জোনাই খাল। জোনাই খাল, সেই খালটার নাম কি? জোনাই খাল। এই যে জোনাই খালটা আছে, এই যে জোনাই খালটা আছে, এই জোনাই খালটা থেকে পরবর্তীতে এইখানে একটা নদীর উৎপত্তি ঘটে। সেই নদীটার নামই হচ্ছে কি? সেই নদীটার নাম হচ্ছে, এই জোনাই খালের পরবর্তী নাম ধারণ করে আসে যমুনা নদী। কি নাম? যমুনা। নাম কি ধারণ করে? যমুনা। তখন এই পদ্মা, এই যে যমুনা নদীটা সামনের দিকে আসে, আসতে থাকে যে যমুনা নদী। দেখবা বাংলাদেশের সবথেকে অধিক চর বেষ্টিত নদী, তার নাম যমুনা নদী। এই পদ্মা এবং এই যমুনা দুইটা একত্রে মিলিত হয়, দুইটা একত্রে মিলিত হয়। তাহলে তোমরা পড়ছো না সবাই যে পদ্মা এবং যমুনা? তাহলে পদ্মা এবং কি যমুনা, পদ্মা এবং যমুনা এই দুটো মিলিত হয় কোথায়? এই দুটো মিলিত হয় হচ্ছে কোথায় বলো তো? কোথায় মিলিত হয় পদ্মা এবং যমুনা? বলো তো কোথায় মিলিত হয়? বলো কোথায় মিলিত হয়? পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়? পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়? পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়? রাজবাড়ির গোয়ালন্দাতে। তাহলে দেখো এইটা হচ্ছে রাজবাড়ির গোয়ালন্দাতে। তাহলে দেখো পদ্মা, এদিক থেকে পদ্মা নদী আসলো, এদিক থেকে যমুনা নদী আসলো, এই দুটা মিলিত হলো কোথায়? রাজবাড়িতে। এই দুটো মিলিত হলো কোথায়? রাজবাড়িতে। ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে শোনো, রাজবাড়ি গোয়ালন্দ, এ চাঁদপুর কেন রে ভাই? চাঁদপুর কেন? চাঁদপুর তো না, চাঁদপুর তো এই পাশে না ওই পাশে। আচ্ছা এখন কথা হচ্ছে যে নদীটার স্রোত বেশি থাকবে, যে নদীটার স্রোত বেশি থাকবে ও আরেকটা নদীকে প্রবাহিত করবে। দেখো এইখানে দেখো আমি এইখানে বুঝাই দিলাম তোমাকে, এই নদীটা যখন অনেকগুলো পথ অতিক্রান্ত করে আসতেছিল, ধরো আমি যাচ্ছি, যাইতে যাইতে আমি বাধা পাচ্ছি, আবার যাইতে ধরছি, আবার বাধা পাচ্ছি, আবার যাইতে ধরছি, আবার বাধা পাইছি, তো আমার আগের যে শক্তি, আমার কি ক্রমশ শক্তি কমে যাবে কি না? কমে যাবে। যদি শক্তি কমে যাবে আর আরেকজন নতুন উদ্যমী একদম খাওয়া দাওয়া করছে, কেবল দৌড়াবে, তো ওর শক্তি কি বেশি থাকবে? তাহলে দেখো এইখানে যে পদ্মা নদীটা আছে, এ এখনো পর্যন্ত কি কারোর সাথে বাধা পাইছে? না। আর এদিক থেকে যে যমুনা নদীটা বা ব্রহ্মপুত্র হলো, এ বাধা পাইতে 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 আসতেছে। সুতরাং 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 এর শক্তি কমে গেছে। দেখো এই যমুনাত কিন্তু পানি এক প্রকার কিন্তু শুকিয়ে যায়, যার কারণে যমুনাতে চর বেষ্টিত হয়, চর হয় বেশি। এরপরে দেখো পদ্মা এবং যমুনা এই দুইটা মিলিত হলো রাজবাড়ির গোয়ালন্দে। তো দুইটা নদীর নাম ধারণ করছে ভাইয়া, দুইটা নদীর নাম ধারণ করছে, নাম ধারণ করে একটা নদীতে মিলিত হবে, একটা নদীতে মিলিত হবে। দুইটা জিনিস যখন একটা জায়গায় মিলিত হবে তখন একটা কিছু বের হবে, যখন একটা কিছু বের হবে সেই বের হওয়ার জায়গাটার নাম হচ্ছে, সেই বের হওয়া নদীটার নাম হচ্ছে কি হবে? সেই বের হওয়া নদীটার নাম হচ্ছে পদ্মা নদী। কি নদী? পদ্মা নদী। আমার কথা বুঝতে পারছো এখন? তাহলে সেই নদীর নাম কি? পদ্মা নদী। কেন? কারণ পদ্মার স্রোত বেশি, পদ্মার স্রোত বেশি। বুঝতে পারছো? তা দুইটা জিনিস যখন একটা জায়গায় মিলিত হবে তখন নতুন একটা নদী সৃষ্টি হবে। ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে দেখো আমরা এখান পর্যন্ত পদ্মা বের করে রাখছি, পদ্মা বের করে রাখলাম। তাহলে আমাকে বলো তোমরা একটু বুঝছো কিনা, আমাকে বলো তোমরা একটু বুঝছো কিনা। যদি বুঝে থাকো তাহলে আমাকে ডান লেখো, সবাই একটু ডান লেখো তো যে জি ভাইয়া বুঝছি। যদি বুঝে থাকো তাহলে জি ভাইয়া বুঝছি, আর যদি না বুঝে থাকো তাহলে আমি আবার বুঝাবো, আবার বুঝাবো, সমস্যা নেই। বলো বলো দ্রুত দ্রুত কমেন্ট করো সবাই, বুঝছো কিনা। আমি চাই যে তোমরা এই ক্লাসটাতে নন্দদিনী আর কোনো ধরনের সমস্যা না হয়। বুঝছো সবাই? সবাই বুঝছো? সবাই বুঝতে থাকলে
ডান লিখবা, দ্রুত ডান লেখো সবাই, বুঝে থাকলে ডান লিখবা। ক্লিয়ার, বুঝছো? ক্লিয়ার, ক্লিয়ার না? ওকে, আচ্ছা এখন আমাকে একটা জিনিস বুঝাও। দেখো আমরা এই পদ্মা যমুনা এগুলো লিখছি, তো দেখো এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম কি জানো? এই জায়গাটার নাম হচ্ছে সিলেট। এই জায়গাটার নাম কি? সিলেট। সিলেট, ঠিক আছে। আচ্ছা এই জায়গাটার নাম সিলেট। এই জায়গাটা হচ্ছে এইখান থেকে ভারতের নাগা মণিপুর অঞ্চল নাম আছে একটা, আসামের মধ্যে এদিকের মধ্যে নাগা মণিপুর অঞ্চল আছে, নাগা মণিপুর, নাগা মণিপুর অঞ্চল আছে। এইখান থেকে একটা নদীর নাম আছে, তার নাম হচ্ছে বরাক, বরাক নদী। এই বরাক নদীটা দুইটা ভাগ হইছে, দুইটা ভাগ হইছে, একটা হচ্ছে বরাক, একটা হচ্ছে বরাক, আর একটা হচ্ছে তুই ভাই, একটা হচ্ছে তুই ভাই। এই দুইটা নদী এবং বরাক এবং তুই ভাই দুইটা এক জায়গায় মিলিত হয়েছে। আবার এই দুটো এখান থেকে মিলিত হয়ে এখান থেকে একটা নদী আবার মিলিত হয়ে এখানে আবার একটা নদী বার হয়েছে, একটা হচ্ছে সুরমা, একটা নদীর নাম কি? সুরমা, আর একটা হচ্ছে কুশিয়ারা। সুরমা আর কি? কুশিয়ারা। তাহলে দেখো আমরা আমরা মনে রাখতে পারি এই সুরমা এবং কুশিয়ারা, দেখো ভালো করে মনে রাখো, ভালো করে শোনো আগে, এই জায়গাটা ভালো করে দেখো, এই জায়গাটা ভালো করে দেখো। ধরে নাও এখানে বরাক নদী, এই বরাক নদী থেকে দুইটা নদীর উৎপত্তি করছে, একটার নাম কি? সুরমা, আর একটার নাম কি? কুশিয়ারা। তাহলে দেখো কুশিয়ারা, এই কুশিয়ারা বা সুরমা, ধরো সুরমা এবং কুশিয়ারা, সুরমা ও কুশিয়ারা, এই কুশিয়ারা, এই দুইটা নদী কি হয়েছে? দুইটা নদী মিলিত হয়েছে। ধরো এখান থেকে দুইটা নদী বের হয়েছে, এই সুরমা এবং কুশিয়ারা এখান থেকে বের হওয়ার পরে এই দুইটা এখানে মিলিত হয়েছে। এই দুইটা মিলিত হয়েছে কিশোরগঞ্জ। কোথায় মিলিত হয়েছে? কিশোরগঞ্জে। কোথায় মিলিত হয়েছে? কিশোরগঞ্জে, আজমেরিগঞ্জ বা হবিগঞ্জ এরকম টাইপের জায়গাতে। আচ্ছা এই থেকে একটা নদী যাওয়ার কথা ছিল, এই নদীটা নাম হচ্ছে কি জানো? এই নদীটার নাম হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। পুরাতন ব্রহ্মপুত্র। কেন জানো? কারণটা হচ্ছে এই ব্রহ্মপুত্র নদটা এইদিকে চলে গিয়েছিল, এইদিকে যাওয়ার কথা ছিল, আমি বলেছিলাম তখন, তখন না গিয়ে এই নিচের দিকে চলে গেছে। এই মাঝখানে যখন এখানে একটা খাল সৃষ্টি হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম না খাল সৃষ্টি হয়েছে? বলছিলাম খাল সৃষ্টি হয়েছে এখানে। আচ্ছা এটার তখন নাম হয়ে গেল পুরাতন ব্রহ্মপুত্র। ভাইয়া বোঝো তো, তোমাকে আমি বোঝানোর জন্য অনেকগুলো কথা বলতেছি, কিন্তু তোমাকে বাসায়, তুমি যখন একটা বাসা ছেড়ে চলে আসো আরেকটা বাসায় আসো, তখন তুমি যখন একটা বাসা ছেড়ে দিয়ে আসো আরেকটা বাসায় আসো, সরি আজমেরিগঞ্জ হবিগঞ্জ ওটাই তো বলছি। আচ্ছা দেখো এই যে তুমি যখন একটা ভাষা ছেড়ে দিয়ে আরেকটা ভাষায় তখন চলে আসো, তখন আরেকটা ভাষা কি বলো? পুরাতন ভাষা বলো না? তাহলে পুরাতন ভাষা বলো। তাহলে দেখো এই যে পুরাতন ব্রহ্মপুত্র এবং এই পুরাতন ব্রহ্মপুত্র এইটা মিলিত হয়েছে হচ্ছে কিশোরগঞ্জের ভৈরব বাজারে। আর সুরমা এবং কুশিয়ারা, এই সুরমা এবং কুশিয়ারা, এই সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়েছে হচ্ছে হবিগঞ্জের আজমেরিগঞ্জ, হবিগঞ্জের আজমেরিগঞ্জে, হবিগঞ্জের আজমেরিগঞ্জে, আজমেরিগঞ্জ, তাহলে আজমেরিগঞ্জে, ঠিক আছে? তাহলে হবিগঞ্জের আজমেরিগঞ্জ। এখান থেকে একটা নদীর উৎপত্তি ঘটেছে, এখান থেকে একটা নদীর উৎপত্তি ঘটেছে। সেই নদীটার নাম হচ্ছে, নদীটা অনেক আগে থেকেই উৎপত্তি ঘটেছে কিন্তু এখান থেকে জাস্ট বলা চলে আর কি। সেই নদীটার নাম হচ্ছে মেঘনা। সেই নদীটার নাম কি? মেঘনা। এখন কথা হচ্ছে এই মেঘনা নদীর উৎপত্তির কথা যদি বলি, তাহলে এই বরাক বা নাগা মণিপুর অঞ্চল থেকে উৎপত্তি করছে, বরাক বা নাগা মণিপুর অঞ্চল থেকে উৎপত্তি করছে, বরাক বা নাগা মণিপুর অঞ্চল থেকে উৎপত্তি করছে, বুঝতে পারছো? আচ্ছা এই সুরমা এবং কুশিয়ারা পরবর্তীতে এই ব্রহ্মপুত্রের সাথে মিলিত হলো, পুরাতন ব্রহ্মপুত্র পরবর্তীতে এখান থেকে মেঘনা নাম ধারণ করে, মেঘনা নাম ধারণ করে নিচের দিকে নামে আসলো, নিচের দিকে নামে আসলো মেঘনা নাম ধারণ করে। যখন এই মেঘনা নাম ধারণ করে নিচের দিকে নামে আসলো, তখন পদ্মা এবং মেঘনা এই দুইটা একটা জায়গায় মিলিত হইলো, পদ্মা এবং মেঘনা দুইটা একটা জায়গায় মিলিত হইলো। এই জায়গাটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে, সবাই কমেন্টে লিখবা, আমি জাস্ট একটা ক্লু দিব, সবাই কমেন্টে লিখবা, আমি জাস্ট একটা ক্লু দিব, চাঁদ। চাঁদ পরেরটা লিখে ফেলো, পরেরটা সবাই কমেন্টে লিখে ফেলো, তাহলে বুঝবো যে তোমরা বুঝছো। তাহলে পদ্মা এবং মেঘনা দুইটা মিলিত হইলো কোথায়? দুইটা মিলিত হইলো কোথায়? চাঁদপুরে। চাঁদপুরে। টোটেনি সরকার বলেছে চাঁদপুর, তারপর নুসরাত জাহান বলেছে চাঁদপুর, সুরাইয়া বলেছে চাঁদপুর, তামজিদা বলেছে চাঁদপুর। থ্যাংক ইউ সো মাচ,
অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। সুরাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সুরাইয়া তো। আচ্ছা সাবিকুন নাহার, তারপরে ফারজানা ইলিমা রহমান, এভাবে হাবিবা জান্নাত, ওকে সানজিদা শিকদার, ওকে চাঁদপুর, ওকে ওকে ডান, ওকে ডান। কাজী আয়েশা সিদ্দিকা, ওকে। তারপরে কি বলেছে, তারপরে শিল্পী আক্তার, ভাইয়া ইলিশ মাছ বলে কথা, হ্যাঁ ইলিশ মাছ বলে কথা। ওকে 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 ভাইয়া চাঁদপুর, ওকে চাঁদপুর, থ্যাংক ইউ সো মাচ। সুবর্ণা আক্তার, নুসরাত জাহান, ওকে থ্যাংক ইউ। তারপরে বলছে নুসরাত জাহান, তারপরে হচ্ছে আফিয়া, ওকে থ্যাংক ইউ সো মাচ। দৃষ্টি রয়, অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমরা বুঝছো, তাহলে দেখো এই পদ্মা আর এই মেঘনা দুইটা মিলে মিলিত হইলো কোথায়, চাঁদপুরে, ঠিক আছে বুঝছো এবার। তাহলে দেখো এখানে পদ্মা আর যমুনা মিলিত হইলো কোথায়, রাজবাড়ী গোয়ালন্দ, আর পদ্মা আর মেঘনা মিলিত হইলো চাঁদপুরে। এই মেঘনা নদীটার নাম ধারণ করে পরবর্তীতে এই মেঘনা নদীটা বঙ্গোপসাগরে পতিত হয়, বুঝতে পারছো, বঙ্গোপসাগরে পতিত হয়। এবার ম্যাজিক খেলায় আসো। ম্যাজিক খেলাটা হচ্ছে কি, ম্যাজিক খেলা দেখো তো ভাইয়া, আমি এই অংশটা পুরোর আগে ভরাট করছি, এই অংশটা ভরাট করছি, এবার দেখো এই অংশটা ফাঁকা আছে, ফাঁকা আছে, এই অংশটা ফাঁকা আছে, দেখো এই অংশটা ফাঁকা আছে, হ্যাঁ এই অংশটা যেহেতু ফাঁকা আছে, কোন বাদ রাখবো না কোনো অংশ, সব অংশই পূরণ করব। যেহেতু সব অংশই পূরণ করব, তারা বাদ রাখবো না কোনো অংশ। দেখো এই জায়গাটার মধ্যে কি আছে জানো, এই জায়গাটার মধ্যে একটা নদী আছে, সেই নদীটার নাম হালদা নদী। তোমরা সকলেই জানো নাম কি, হালদা। হালদা হচ্ছে বাংলাদেশের একমাত্র উৎপত্তি, বাংলাদেশের সমাপ্তি, বাংলাদেশের নদীর উৎপত্তি এবং বাংলাদেশের সমাপ্তি, সেই নদীর নাম হচ্ছে হালদা নদী। তা তুমি যদি পরীক্ষা প্রশ্ন আসে যে বাংলাদেশেই নদীর উৎপত্তি ঘটেছে আবার বাংলাদেশে সমাপ্তি ঘটেছে, সেই নদীর নাম কি, সেই নদীর নাম হচ্ছে হালদা নদী, ঠিক আছে। আচ্ছা এই হালদা নদী হচ্ছে রাঙ্গামাটি জেলার বাদনাতলী শৃঙ্খ থেকে, রাঙ্গামাটি না বান্দরবন, রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি, ও খাগড়াছড়ি জেলার এই হালদা নদীটা, এই হালদা নদীটা বাদনাথ খাগড়াছড়ি জেলার বাদনাতলী শৃঙ্খ থেকে এর উৎপত্তি ঘটেছে। এখান থেকে উৎপত্তি ঘটে এই পরবর্তীতে চট্টগ্রামের সাথে মিলিত হয়েছে। আচ্ছা এই হালদা নদীটা, আচ্ছা এর পরবর্তীতে এইখান থেকে আসাম নামক একটা অঞ্চল রয়েছে, এখান থেকে কর্ণফুলী নদীর উৎপত্তি ঘটেছে। কর্ণফুলী নদীর উৎপত্তি ঘটে, তোমরা নিশ্চয়ই কর্ণফুলী টানেলের নাম শুনেছো, কর্ণফুলী টানেলের নাম শুনেছো। এই কর্ণফুলী আর হালদা এই দুইটা মিলিত হয়ে পরবর্তীতে এটা বঙ্গোপসাগরে পতিত হয়, বুঝতে পারছো। আচ্ছা এই হালদা এবং কর্ণফুলী এই দুইটা পতিত হয়। তাহলে বাংলাদেশের উৎপত্তি, বাংলাদেশের সমাপ্তি, সেই নদীর নাম হচ্ছে হালদা নদী। আর কর্ণফুলী নদী হচ্ছে বাংলাদেশের বৃহত্তম টানেল রয়েছে কর্ণফুলীতে, বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ উৎপাদনকারী নদী, সেই নদীর নাম কি, সেই নদীর নাম হচ্ছে হালদা নদী। ওকে ওকে আচ্ছা তাহলে বলছে বাংলাদেশের উৎপত্তি, বাংলাদেশের সমাপ্তি, হালদা নদী, বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র। থ্যাংক ইউ সো মাচ। ওকে এরপরে দেখো আমরা একটা অংশ পরেই তোমাদেরকে মোটামুটি একটা সাইজের মধ্যে নিয়ে আসবো, সেই সাইজটা হচ্ছে কি, সেই সাইজটা হচ্ছে এই যে লক্ষ্য করো ভাইয়া, আমরা এইখান থেকে এই পুরো অংশটা পর্যন্ত জানি এটা ভারত, এটা পর্যন্ত এই দিক পর্যন্ত জানি এটা পর্যন্ত ভারত, এটা ভারত। আর এইখানে আমরা জানি এখানে হচ্ছে মিয়ানমার, এই অংশটাতে কি মিয়ানমার বা মায়ানমার, ঠিক আছে, মিয়ানমার বা মায়ানমার। তো দেখো এই মিয়ানমার বা মায়ানমার এগুলোকে এই বাংলাদেশকে মায়ানমার থেকে বিভক্ত করেছে যে নদী, তার নাম হচ্ছে নাফ নদী। নাম কি, নাফ নদী। এগুলো তোমরা পড়েছো। এই বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্ত করেছে যে নদী, সেই নদীর নাম কি, নাফ নদী। কি নদী, নাফ নদী। তাহলে বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্ত করেছে সেই নদীর নাম হচ্ছে নাফ নদী। আচ্ছা এইখানে নাফ, তারপর সাঙ্গু আর হচ্ছে মাতামোহরি, এই তিনটা নদী রয়েছে, ঠিক আছে। তাহলে নাফ, সাঙ্গু ও মাতামোহরি। আচ্ছা এবার আসো বাংলাদেশকে ভারত থেকে বিভক্ত করেছে একটা নদী, সেই নদীটার নাম হচ্ছে কি জানো, এই নদীটার নাম হচ্ছে হারিয়াভাঙ্গা নদী। কি নদী, হারিয়াভাঙ্গা নদী। তোমরা হারিয়াভাঙ্গা নদী ছাড়াও হারিয়াভাঙ্গা আমের নাম শুনবা,
কিসের নাম? আমের নাম। তো তোমরা জানো যে বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করেছে হারিয়া ভাঙ্গা নদী। কোন নদী? হারিয়া ভাঙ্গা নদী। এই হারিয়া ভাঙ্গা নদী বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করেছেন, মনে থাকবে। আচ্ছা, এই হারিয়া ভাঙ্গা নদীতে এই নদীর মোহনায় একটা 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 দ্বীপ জেগে ওঠে। সেই দ্বীপটার নাম কি বলো তো? সেই দ্বীপটার নাম কি কেউ বলতে পারবা? ভাইয়া আফসানা বলছে ভাইয়া আপনার ক্লাস অনেক মিস করি। আমিও তো তোমাদেরকে মিস করি আফসানা, তোমরা আর আগের মতো ওইভাবে ক্লাসে উপস্থিত থাকো না। সত্যি কথা বলতে আমি তোমাদেরকে অসংখ্য মিস করি। তোমরা ওই ব্যাচটা অসংখ্য পরিমাণ ভালো একটা ব্যাচ ছিলে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখা হবে কোনো একদিন তোমাদের সাথে। আচ্ছা, একজন সুরাইয়া বলছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। অসংখ্য ধন্যবাদ সুরাইয়া তোমাকে। তাহলে দেখো এই যে বলছে কি, বলেছে যে হচ্ছে বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করেছে হারিয়াভাঙ্গা নদী। এই হারিয়াভাঙ্গা নদীর মোহনায় একটা নদী জেগে উঠেছে, দ্বীপ জেগে উঠেছে, তার নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। এই দক্ষিণ তালপট্টি দ্বীপটা এই দ্বীপটা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে মারামারি, কামড়াকামড়ি, খামসাখামসি শুরু হয়ে যায়। যখন খামসাখামসি মারামারি শুরু হয়ে যায় তখন এই দক্ষিণ তালপট্টি দ্বীপটা বলে, বিধি তুমি বলে দাও আমি কার। ঠিক আছে? মানে একটা মেয়ে যখন দুইটা ছেলে যখন তাকে ধরো বয়ফ্রেন্ড আছে আবার জাস্ট ফ্রেন্ডও আছে, যখন বয়ফ্রেন্ড না জাস্ট ফ্রেন্ড কার হবে, তখন মেয়েটা কি বলে যে বিধি তুমি বলে দাও আমি কার, আমি বয়ফ্রেন্ডের না জাস্ট ফ্রেন্ডের। ঠিক আছে? তখন সেম একই কথা যখন তোরে বলে তখন ওরা ধরো বলে যায় যে পরে কিসে। আচ্ছা, এই যে তখন মেয়েটা কিন্তু তখন একটা দোটানার মধ্যে পড়ে যায়। যখন মেয়েটা দোটানার মধ্যে পড়ে যায় তখন ওর মাথার মধ্যে তখন চিন্তা ভাবনা করে যে শালা আল্লাহ তুমি আমার দ্রুত মৃত্যু ঘটে নাও, আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। কেন? কারণ আমার দূরে ঝামেলার সৃষ্টি হয়ে গেছে। সেম একইভাবে এই দক্ষিণ তালপট্টি দ্বীপে বাংলাদেশও কামড় মারে, ভারতও কামড় মারে। দুইজনে যখন কামড়াকামড়ি শুরু করে দিয়েছে, কামড়াকামড়িতে একটা পর্যায়ে তখন এই যে বিধি তুমি বলে দাও আমি কার, ঠিক আছে, তখন বাংলাদেশ বলল যে পৃথিবীর বুকে আমি আগুন জ্বালিয়ে দেব যদি তুমি না আমার হও। ঠিক আছে? এইভাবে তখন একটা দাবি দেওয়া শুরু হয়ে গেল। তার পরবর্তীতে এই দক্ষিণ তালপট্টি দ্বীপটা বলে দিল যে আমি তোমাদের কারই না, আমি শুধুমাত্র আমার। তারপরে নিজের থেকে আত্মহত্যা করলো। ঠিক আছে? দেখবা যে যখন একটা মেয়ে সিদ্ধান্তহীনতায় ভোগে যে ও আসলে কার, ও আর ফ্রেন্ডের জাস্ট ফ্রেন্ডের নাকি বয়ফ্রেন্ডের কার, তখন দেখবা পরবর্তীতে ও কিন্তু গলায় দড়ি দেয়। ঠিক আছে? যে কার হয় না, পরে দেখবা যে কারোই হয় না। পরবর্তীতে একজন নিচে নুসরাত জাহান আতিফা লেগেছে যে ও সুগার ড্যাডির। ঠিক আছে? মাঝখান থেকে আমরা খালি আচ্ছা এরপরে দেখো, তাহলে দেখো এখানে বললাম হারিয়াভাঙ্গা নদী। তাহলে এখান থেকে কিন্তু আমি একটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কথা বলেছি। সেই নদীটার নাম বলেছি কি? সেই দ্বীপটার নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। এই দক্ষিণ তালপট্টি দ্বীপের নাম হচ্ছে নিউমুরবা পূর্বাশা। ঠিক আছে? স্যার আপনার এমন কিছু কি হয়েছে নাকি? না ভাই, আমার এমন কিছু হয়নি, আমার কপালে এগুলো জোড়ে নেই। ঠিক আছে? আচ্ছা দেখো এরপরে দেখো কি বলছে, এরপরে দেখো তাহলে বলছে কি বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করেছে হারিয়াভাঙ্গা নদী। তাহলে দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম হচ্ছে নিউমুর বা পূর্বাশা। ওকে ডান। তাহলে দেখো আমাকে বলো তোমরা নদ নদী এবার বুঝছো কিনা। আমরা মোটামুটি একটা নদ নদীর পর্যায়ে চলে আসছি, আমরা একটা বোঝানোর পর্যায়ে চলে আসছি। তোমরা এখন আমাকে বলবা যে তোমরা আমি যতটুকু পড়াইছি এটা বুঝছো কিনা। বলো বুঝছো কিনা, আমাকে দ্রুত কমেন্টে বলো, দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা। না বুঝলে আবার বুঝাই দেবো, সমস্যা নাই। বলো বুঝছো কিনা। ভাইয়া অনেক সুন্দরভাবে বুঝছি অল ক্লিয়ার। লাস্টের জায়গাটা আবার বলেন, লাস্টের কোন জায়গাটা। তারপর ভাইয়া, জি ভাইয়া ক্লিয়ার। ওকে ওকে দ্রুত কমেন্ট চাই, আমি দ্রুত কমেন্ট চাই তোমাদের। স্বর্ণা আক্তার বলছে, স্বর্ণা আক্তার মিষ্টি। তারপর বলছে নুসরাত জাহান আক্তার নিপা, জি ভাইয়া বুঝছি। কাজী আয়েশা সিদ্দিকা বুঝছি ভাইয়া। দ্রুত কমেন্ট চাই, তোমরা কই কমেন্ট করতেছো না কেন? আচ্ছা জাকিয়ে বলেছে বুঝছি বাট মনে থাকা দেয়। তুমি এই ক্লাসটা করার পরে
দুইবার নদ নদীটা নিয়ে বসবা, বসে তুমি জাস্ট র্যান্ডমলি পড়বা, আর আমি যেগুলো বলছি এগুলো মনে করার চেষ্টা করবা। আমি ড্যাম শিওর তুমি পারবা, ঠিক আছে? একদম তুমি পারবা। আবার ভাইয়া ক্লাসের জঙ্গল বোর্ডটা খুব মিস করি। ভাইয়া বলো বুঝছো কিনা, বুঝেছো তোমরা? 1 ঘন্টা 23 মিনিট। ওকে ভাইয়া, হালদা ওইখানে খাগড়াছড়ির নামটা একটু বলেন তো। আচ্ছা, খাগড়াছড়ি জেলার বাদনাতলি শৃঙ্খ থেকে, বাদনা বা বদনা, বদনা বলা হয়, বাদনাও বলা হয়, যার যেটা খুশি সেটাই বলো, ঠিক আছে? বাদনাতলি শৃঙ্খ থেকে ওটার উৎপত্তি ঘটেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা এখন আমাকে বলো তোমরা বুঝছো কিনা। বুঝেছো না? ক্লাস কি শেষ? ক্লাস মোটামুটি শেষের পর্যায়ের দিকে। দেখো শেষের পর্যায়ের দিকে না, মানে আমরা জাস্ট একটু কথাবার্তা বলি তোমাদের সঙ্গে। আমি একটা কথা তোমাদেরকে বলবো, তো তোমরা যারা এখনও ভর্তি হওনি, যারা মনে করতেছো যে ভাইয়া এইখানে কি ভর্তি হয়ে কি ভালো সার্ভিস পাবো কি না, ফুল সার্ভিস পাবো কি না, বিগত বছরে কিছু স্টুডেন্ট রয়েছে তাদের সাথে তোমরা কথা বলো, তোমরা তাদেরকে বলে তারপরে এখানে বেশিরভাগই রয়েছে তোরা আগে থেকে তোমাদের এখানে পড়াশোনা করতো। সুতরাং সুতরাং আমি তোমাদেরকে বলবো এখানে এটা নিশ্চিন্তভাবে তোমরা এখানে ভর্তি হতে পারো। এবং বাংলাদেশের সেরা একটা সার্ভিস প্রতিষ্ঠান যদি আমি বলি নার্সিংয়ের ক্ষেত্রে, তাহলে এই জিনিসটা তোমরা। আচ্ছা, তালপট্টি, দক্ষিণ তালপট্টি জায়গাটা আবার বুঝিয়ে দেন। আচ্ছা ভাইয়া শোনো, এই বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করেছে যে নদীটা, সেই নদীটার নাম হারিয়াভাঙ্গা নদী। এই হারিয়াভাঙ্গা নদীতে এইখানের মোহনায়, এই হারিয়াভাঙ্গা নদীর মোহনায় একটা দ্বীপ জেগে উঠেছে, সেই দ্বীপটার নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। এই দক্ষিণ তালপট্টি দ্বীপটা বাংলাদেশ এবং ভারত দুইটার মধ্যে যেহেতু মধ্যে পড়ে, সুতরাং এই অংশটা ছিল আমাদের বাংলাদেশের অংশ ছিল। দক্ষিণ তালপট্টি দ্বীপটা আমাদের বাংলাদেশের ছিল, কিন্তু ভারত এটা অন্যায়ভাবে দাবি করাতে ভারতের সাথে আমাদের মামলা পর্যন্ত হয়ে যায়। পরবর্তীতে এই যে মামলা হয়ে যায়, পরবর্তীতে ওই দ্বীপটা একটা পর্যায়ে 2014 সালের দিকে নিজে থেকে ডুবে পড়ে যায় আর কি, ঠিক আছে? দ্বীপ মানে কি? দ্বীপ মানে হচ্ছে চারদিকে মানে একটা মাটি স্তূপ থাকবে, মানে একটা নদীর মধ্যে বা একটা সমুদ্রের মধ্যে চারদিকে পানি থাকবে, মাঝখানে একটু মাটির স্তূপ থাকবে। তো ওইটা যখন পানি দ্বারা আরেকবার মানে প্লাবিত হয়ে যাবে, তখন তো আর ওটা ঝামেলা থাকবে না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আগে কি কোনো কোচিং করিনি? ভাইয়া আমি আগে কোনো কোচিংয়ে করিনি, হতে চাই ভাইয়া, আর ফার্স্ট টাইমের মতোই বুঝাইলে ভালো হবে ভাইয়া। ভাইয়া আমি আমার ক্লাসে সর্বোচ্চ দিয়ে বুঝাই, এখানে যারা ক্লাস নাই এরা অভিজ্ঞ মানুষ। আচ্ছা, আমি তোমাদেরকে একটু খালি, তোমরা যে কয়জন আছো, প্রায় 100 জনের উপরে আছো, তোমরা একটা র্যান্ডমলি একটা তোমাদের মনের ভাবগুলো একটু প্রকাশ করো যে ভাইয়া এই আমার সমস্যাটা, জাস্ট একটু 2টা মিনিট একটু খালি এটা আমরা একটু করি। তোমার কি সমস্যা হচ্ছে, তুমি কি বুঝতেছো না, বা কীভাবে পড়া শুরু করবে, এই টাইপের যেগুলো প্রশ্ন আছে তোমাদের মধ্যে এখন ঘুরতেছে, আমি ইনশাল্লাহ এখান থেকে তোমাদেরকে এই প্রশ্নের অ্যান্সারগুলো দিতে পারবো। একটু দ্রুত করো, আমি একটু এক এক করে করো, আমি তোমাদেরকে অ্যান্সার দিচ্ছি। এক এক করে করো, তোমরা কি কি বুঝতে চাও বা বুঝো না বুঝো, আমি একটু বলো, আমাকে বলো, আমি ওই কথাগুলোই তামিম ভাইয়াকে বলবো, বা আমরা ওইখানে বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথম ক্লাস করলাম, খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। প্রথম ক্লাস করলাম, খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তন্নি সরকার বলেছে, ঠিক আছে। আচ্ছা, পরের জন নেক্সট একজন প্রশ্ন করো যে তোমাদের মধ্যে কি সমস্যা আছে, তোমরা কি বোঝো না বা তোমরা কি চাও। আত্মবিশ্বাস পাচ্ছি না ভাইয়া। আমি তোমাকে বলি, একবার পরীক্ষা দিয়েছো না, কোনো সমস্যা নেই, ভয় করো না। আল্লাহর নামে নাও, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5টা ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে ডাকবা, কিছু সূরা কালাম পড়বা, সূরা পড়বা, কিছু জিনিস আছে দোয়া কবুল হওয়ার কিছু অস্ত্র আছে, এই জিনিসগুলো করবা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি চান্স পাবা। তুমি হাজার পড়ো নাই, তুমি এটা সমস্যা ওটা সমস্যা, তুমি পরিশ্রম করে যাও। একটা খালি কথা মনে রাখো বোন, একটা কথা মনে রাখো, তুমি পরিশ্রম করে যাও, আল্লাহ তোমাকে দিবে, 2 হাত ভরায় দিবে, এত দিবে তুমি নিতে পারবা না। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, তুমি নিতে পারবা না। জাস্ট কি করবা, পরিশ্রম করবা আর আল্লাহকে ডাকবা। তুমি যদি হিন্দু হয়ে থাকো, তুমি তোমার সৃষ্টিকর্তাকে ডাকবা, যার যেটা আছে সেটা। আমি 3rd টাইম এক্সাম দিব বিএসসিতে, আমি গভর্নমেন্ট একটা চান্স চাই ইনশাল্লাহ। তুমি এবছর লাগে থাকো, তুমি পারবা, জাকিয়া তুমি পারবা। ফার্স্ট টাইম পড়েছি, সার্ভিস অনেক ভালো ছিল, ওয়েটিং লিস্টে চান্স হইল না, আমি সেকেন্ড টাইমে ভর্তি হবো, বিবাইনের প্রতি ভরসা। থ্যাংক ইউ সো মাচ জাহাঙ্গীর হাসান। ওকে, তুমি থাইকো, তুমি তো পড়ছো না, তুমি জানো। আচ্ছা ভাইয়া, এই একটা টপিক 2-3 বার বইয়ে কি লিখছে ভুলে গেলাম,
দেখি ও কি লিখছে। ভাইয়া একটা টপিকের জন্য 2 বা 3টা বই পড়তে হবে। ভাই এত কিছু লাগবে না, এত কিছু লাগবে না। আমি ক্লাসে যা পড়াবো তুমি সাথে একটা বই পড়ো, তাহলে ইনশাল্লাহ তোমার আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। বিবেনের শীট আছে, বিবেনের তোমার হচ্ছে বই আছে, এগুলো পড়লেই হবে। স্যার অনেকগুলো প্রশ্ন করবো, বিরক্ত হইয়েন না, এ বছর থেকে আপনাদেরকে অনেক জ্বালাবো, আমাকে পড়াইতেই হবে, আমাকে পারতেই হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ টোটিনি সরকার ইনশাল্লাহ। ভাইয়া 41টা জিপিএ বিএসসিতে অনেক ভয় লাগে ভাইয়া। আচ্ছা তুমি একটু জাস্ট করো আর কি, জান্নাতুল ফেরদৌস একটু দেখো, ভাইয়ের সাথে কথা বলো। ভাইয়া আমি 3rd টাইম এক্সাম দিতে চাচ্ছি। হ্যাঁ ইনশাল্লাহ দাও ভাইয়া। লিওন ভাইয়া শোনো, একটা খালি কথা বলি শোনো, ভাই পরিশ্রম করো, পরিশ্রম করে যাও। ভাই শোনো, পরিশ্রম করে যাও আর আল্লাহকে ডাকবা, ইনশাল্লাহ তুমি চান্স পাবা। ভাই অনেক পরিশ্রম করেছি তারপরে চান্স হয় নাই, এমন কেউ বলে নাই যে আমি চান্স পাবো না। জানি না কোথায় কমতি ছিল, ভাগ্য ছিল না, এটা মানতে হবে। হ্যাঁ এটা হয়তো বা ভাগ্য অনেক সময় থাকে না, ভাগ্য সহায় থাকে না, এটা ঠিক আছে মানে নিলাম। কিন্তু শোনো, তোমার না কোথাও এটি ল্যাকিংস ছিল নুসরাত, তোমার না কোথাও একটা ল্যাকিংস ছিল, বুঝতে পারছো? তো তুমি ওই ল্যাকিংসগুলো এবছরে একটু দেখো, চেষ্টা করো। যেহেতু আগের বছরে তাহলে তুমি ভালো ছিলা, তাহলে এবছরে একটু চেষ্টা করো, দেখো তুমি পারবা, আমার বিশ্বাস তুমি পারবা, শিওর পারবা, শিওর পারবা, আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতেছি। ভাইয়া পড়া কিভাবে শুরু করব আর কিভাবে কোন টপিক নিয়ে আগাবো, ভাইয়া আমি তোমাকে বলি, বিবেইনারে যা পড়াবে তুমি ওটাই পড়বা। আর এখন পড়া হচ্ছে, আগে একটা কোশ্চেন ব্যাংক নিবা, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা। আজকে ক্লাসের শুরুর দিকে আমি কিছু কিছু টপিক বলে দিয়েছিলাম যে যে কোশ্চেনগুলো তোমাদের পড়তেই হবে, ঠিক আছে? যে টপিকগুলো তোমাকে পড়তেই হবে ওই টপিকগুলো দিয়ে শুরু করে দাও, বা বইয়ের একটা পার্ট থেকে শুরু করে দাও, যে প্রথম থেকে অংশগুলো যে আমি এই টপিকগুলো পড়বো। আর প্রতিটা দিন 10টা করে ঘন্টা পড়ো ভাই, 10টা ঘন্টা না পড়তে পারো 5টা ঘন্টা পড়ো, তুমি চান্স পাবা, তুমি চান্স পাবে, এটা আমি শিওর, তুমি চান্স পাবে, বুঝতে পারছো? আচ্ছা এরপরে বলছে যে সরকারিতে একটা চান্স পেতে চাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ সীমিতা ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া কিভাবে কথা বলবো আপনার সাথে? ভাইয়া আমার সাথে না, ওই যে তুমি হচ্ছে তামিম মানে তোমাদের যে বি বেইনারের পেজ আছে, বি বেইনারের পেজের মধ্যে তুমি হচ্ছে নক দিবা যে তোমার জিপিএ দিবে কি সমস্যা না সমস্যা, এগুলো নিয়ে তুমি কথা বলবো আর কি। কত ঘন্টা পড়তে হবে? 10 ঘন্টা পড়তে পারো, 8 ঘন্টাও পড়তে পারো, 5 ঘন্টাও পড়তে পারো, এটা তোমার উপর। দেখো কারো পড়া 2 ঘন্টায় কমপ্লিট হয়, আমার কথা শোনো আগে, কারো পড়া 2 ঘন্টাও কমপ্লিট হয়, কারো পড়া 1 ঘন্টাও কমপ্লিট হয়, কারো পড়া 3 ঘন্টাও কমপ্লিট হয়। দেখো আমি যদি মনে করি যে আমার পড়াটা 1 ঘন্টায় পড়লে আমার এনাফ, আমি পড়া মুখস্থ করতে পারি, আমার আর সেম একই পড়ায় আমার বন্ধুর সময় লাগে হচ্ছে আধা ঘন্টা, কিন্তু আমার ওই পড়া পড়তে লাগে 3 ঘন্টা, তো আমি 3 ঘন্টায় দিব। আমার কথা বুঝতে পারছো? আমি 3 ঘন্টায় দিব, আমি 1 ঘন্টা দিব না। যদি তুমি 1 ঘন্টা দাও তাহলে তুমি ওই যে ধরা খাবা, বুঝতে পারছো? আর হচ্ছে তুমি একটা জিনিস মনে রাখো ভাই, ভাই এবং বোনেরা একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে তুমি নিজেকে ফাঁকি দিও না। তুমি মনে করতেছো আমি পড়তেছি ভান করতেছি, করতেছি, টেবিলে তো বসে আছি, আম্মু তো দেখতেছে আমি পড়তেছি, আব্বু তো দেখতেছে আমি পড়তেছি, আলটিমেটলি তুমি পড়তেছো না, কিন্তু তুমি এটা নিজের মধ্যেই তুমি ক্ষতি করলা, যে ক্ষতিটা এবছর তুমি করছো। আমার কথা বুঝতে পারছো আমি তোমাদের কি বলছি? যে ক্ষতিটা এবছর করছো সেই ক্ষতিটা তোমরা আবার কইরো না, রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে। এখানে তোমরা নিজেদেরকে নিজেরা বিপদে ফেলায়ও না। সেই বিপদটা কি? তোমরা কাউরে দেখানোর জন্য পড়াশোনা করো না, নিজেকে জানার জন্য। আমি ওই বিষয়টাতে স্পেশালিস্ট হব, আমি ওই বিষয়টা মুখস্থ করব, তাহলে তুমি দেখবা পারবা। ভাইয়া আমি সেকেন্ড টাইমের একটুর জন্য কি লিখছে ভাইয়া, আমি সেকেন্ড টাইম একটুর জন্য আটকায় পড়ছি, সব বলছিলাম প্রাইভেটে ভর্তি হতে, বাট আমি গভর্নমেন্টে পড়ার জন্য 3rd টাইম এক্সাম দেবো। ঠিক আছে সমস্যা নেই, কোনো সমস্যা নাই সানজিদা, কোনো সমস্যা নেই। ভাইয়া আমার সামনে অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা, এখন কোনটার উপর ফোকাস করবো ভাইয়া? অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা, তোমার যদি ইচ্ছা থাকে তুমি অনার্স ফার্স্ট ইয়ারের পড়া একটু পড়তে পারো, আর বেশিরভাগ তুমি যদি ইচ্ছা থাকে নার্সিংয়ে পড়া, তো তুমি নার্সিংয়ের ফোকাস করতে পারো, ঠিক আছে? ভাইয়া বিএসসিতে জিপিএ কম থাকলে টেস্ট স্কোরে কত হলে গভর্নমেন্টে চান্স হইতে প্লিজ বলবেন। সানজিদা তুমি একটু প্লিজ এই বিষয়গুলোর জন্য একটু পেজে একটু নক করো, পেজে নক করলে বুঝতে পারবা। না বুঝে মুখস্থ করেছি পরে ভুলে গেছি, হ্যাঁ না বুঝে মুখস্থ করা যাবে না, বুঝে মুখস্থ করতে হবে, বুঝে মুখস্থ করতে হবে। এবং মানে একটা জিনিস পড়ছো যে বাংলাদেশের নদ নদী,
তাহলে এই জিনিসটা করার মানে মাথার মধ্যে থিঙ্কিং করবা যে আমি কি বললাম, আমি কি পড়লাম, এগুলো চিন্তা করবা, চিন্তা করে করে পড়বা, তাহলে দেখবা যে তুমি অনেক পারবা, তুমি জাতীয় মেধায় অর্জন করতে পারবা। বুঝতে পারছো আমার কথাটা? জাতীয় মেধায় তুমি সেরা অর্জন করবা, সেরা হবা, 1 থেকে 5-এর মধ্যে স্থান করতে পারবা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যদি তুমি পড়ো এবং সেটা যদি থিঙ্কিং করো, মানে তুমি যদি পড়ো এবং যদি সেটা নিয়ে চিন্তা করো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি চান্স পাবা, চান্স পাবা, চান্স পাবা, চান্স পাবা। তোমাকে কেউ আটকাইতে পারবে না, পৃথিবীর কারো শক্তি নেই তোমাকে আটকানোর মতো। ঠিক আছে? তো না বুঝে মুখস্থ করবা না, আমার কাছে খুবই বিনীত রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে। ঠিক আছে? আর কারো কি কোনো প্রশ্ন আছে? তোমরা অনেকজন মানুষজন আছো, আর কারো কি কোনো প্রশ্ন আছে? আমাকে দ্রুত করো, আমি দ্রুত একটু অ্যান্সার দিতে চাই তোমাদেরকে। বলো, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? নাই না? তাহলে আমি তাহলে কি শেষ করে দেব? বিবেনের বই পড়লে এনাফ, পাশাপাশি আরও কিছু বই পড়ো। ঠিক আছে? পাশাপাশি আরও কিছু বই পড়ো। জিপিএ নিয়ে কার সাথে কথা হলো? জিপিএ নিয়ে হচ্ছে তুমি হচ্ছে বিবেনের যে সার্ভিস লাইনগুলো আছে না, ফোন নাম্বারগুলো, হটলাইন নাম্বার আছে, ওইগুলোতে ফোন দিবা, ওইগুলোতে ফোন দিবা। আর একটা কাজ করবা, সেটা হচ্ছে বা পেজে পেজে নক দিবা, পেজে নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে? তো আজকে ভাইয়া দোয়া করবেন যেন ধৈর্য ধরে আবার পরীক্ষা দিয়ে সব চেষ্টা করে, ইনশাল্লাহ 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 তোমরা পড়বা। আচ্ছা ভাইয়া কি কি বই পড়বো? ভাইয়া পড়বা হচ্ছে বিবেনের বই আছে, এগুলো পড়বা। তোমার যদি আরও যদি এক্সট্রা বাজার মধ্যে গাইড টাইড যা আছে 2-4টা করে নিবা, নিয়ে পড়তে বসবা, শেষ, আর কোনো কথা নেই। ঠিক আছে ভাইয়া? শিওর সাকসেস কোর্সে কবে থেকে ভর্তি নেওয়া হবে? শিওর সাকসেস তো অনেক শেষের দিকে প্রায় হবে। ঠিক আছে? ওটা 2-3 মাস, মানে 3 মাস বেবি হয় না, তো ওইটা এখন না, ওইটা অনেক দেরি আছে। আচ্ছা ভাইয়া জিকের জন্য কোন বই পড়বো? ভাইয়া জিকের জন্য তোমরা আছে এইখান থেকে এটা পড়তে পারো, অথবা মিহির জিকে নামে একটা বই আছে, এই মিহির জিকে বই থেকে তোমরা পড়তে পারো। মিহির জিকে বই এখন বাজারে নাই, পরে নিতে পারবা আর কি, যখন বের হবে তখন নিতে পারবা। ঠিক আছে? তখন নিতে পারবা। আচ্ছা ভাইয়া শিওর সাকসেস কোর্সে কবে থেকে ভর্তি নেওয়া হবে? আচ্ছা জিকের জন্য কোন ভাইয়া ভর্তি হলে কি বিবেনের বই দিবে? হ্যাঁ, ভর্তি হইলে বিবেনের বই দিবে, ভর্তি হইলে বিবেনের বই দিবে, দিবে না? ভর্তি হইলে বিবেনের বই দিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নুসরাত জান। ওকে ঠিক আছে, তাহলে সকলকে শেষ বিদায় জানিয়ে আমি আমার ক্লাস শেষ করতেছি। জুবাইর জিকে বইটা কেমন? জুবাইর জিকে বইও ভালো, সমস্যা নেই, তোমার যেটা ভালো লাগে তুমি পড়বা। আমি হচ্ছে মিহির জিকে সহকারী লেখক, সুতরাং আমার বইটা পড়াই ভালো। ঠিক আছে? আমি তোমাকে বলবো, আমি যদি তুমি আমার কাছে ওইটা বইয়ের সমস্যা নিয়ে আসো, আমি সমাধান করে দিতে পারবো, কিন্তু অন্য বই নিয়ে আসলে আমি সমস্যা সমাধান করে দিতে পারবো না। সহজ কথা বুঝতে পারছো আমার কথা? মানে তুমি যদি আমাকে একটা বইয়ের কথা বল, ভাই আমি এই বইয়ের এই লাইনটা বুঝতেছি না, আমি ডিরেক্ট তোমার বলতে পারবো ঠিক আছে এটা 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 আমি এটা লিখছি, কিন্তু তুমি যদি অন্য বই নিয়ে আসো তাহলে তো আমি বলে দিতে পারবো না, তাই না? শেষ মুহূর্তে অনেক স্টুডেন্ট জয়েন হচ্ছে, বুঝতেছি না ব্যাপারটা কি, যখন পড়াইলাম তখন কেউ জয়েন হইলো না। আচ্ছা এরপরে বলছে যে ভাইয়া যা করতে হবে, যা পড়তে বলবেন তাই অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ। তামজিদা তাহমিদ। ওকে ইনশাল্লাহ, আমি যা বলবো এরপরে বি বেইনার থেকে তামিম ভাইয়া যা বলবে তাই যদি কইরো, এ ভাইয়া তুমি কে বলতেছি তুমি চান্স পাবা, পাবা মানে পাবা, এগুলো কোনো চাপাবাজি না, কোনো কিছু না, এগুলো একদম শিওর কথা। ঠিক আছে? তুমি চান্স পাবা, তোমার চান্স কেউ করতে পারবে না, কেউ মিস করতে পারবে না। ঠিক আছে? কেউ মিস করতেই পারবে না। আর যারা এখনো ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে নাও, দ্রুত ভর্তি হয়ে আমাদের ক্লাস কোর্স শুরু হয়ে যাবে 31 তারিখ থেকে। 31 তারিখ থেকে তোমাদের সাথে আবার দেখা হবে সেই হচ্ছে সিক্রেট গ্রুপে বা আমাদের যে পেইড ব্যাচে রয়েছে ওইখানে দেখা হবে ইনশাল্লাহ। আমি তোমাদের জন্য ক্লাস নেব ইনশাল্লাহ। ওকে, সকলকে ধন্যবাদ জানিয়ে গুড নাইট জানিয়ে দোয়া রইল সকলের প্রতি, এবং সকলে যেন পরিশ্রম করো তোমরা, আল্লাহ তোমাদের জন্য সেই তৌফিক হিদায়াত দান করে, এবং আল্লাহর কাছে তোমরা চাও তোমরা এই তোমাদের সব থেকে সফলতার মেইন উৎস হচ্ছে তোমাদের সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। আমার কাছে কিছু নেই, বিবেনের কাছেও কিছু নাই, কেউ কিছু তোমাকে দিতে পারবে না, তোমাকে একমাত্র একজন দিবে, সেটা হচ্ছে আল্লাহ। ঠিক আছে? তুমি আল্লাহর কাছে চাবা যত বেশি তত বেশি তুমি পাবা, এবং ভালোভাবে চাবা,
ভালোভাবে তুমি পাবা, ঠিক আছে? তো এইটা তুমি একদম শিওর, এগুলো আমাদের পরীক্ষিত আমলে আছে, ঠিক আছে? তুমি এগুলো পাবা ইনশাল্লাহ পাবা, ঠিক আছে? তো সকলে থাকো, আসসালামু আলাইকুম সকলকে।